কি হলো? এত চিৎকার কিসের জন্য? দাদু দেখো কে আসছে। দাদু ভাই, বাসায় ভিখারি আসলে তাকে নিয়ে নাচতে হয় না, ভিক্ষা দিয়ে তাকে যেতে দিতে হয়। কথাটা শুনে বাবুর মুখে সেই হাসিটা হারিয়ে যায় আর রকির মুখে হাসি ফুটে ওঠে। দাদু এটা ভিখারি না তো, দেখো চাচু আসছে। তোমায় বলেছি না তোমার কোনো চাচ্চু নেই? যাও ঘরে যাও, যাকে তাকে এভাবে বাসায় ডেকে আনবে না। ঠিক আছে দাদু ভাই। বৌমা দেখো তো দরজায় দাঁড়িয়ে কি চাচ্ছে, যা চাচ্ছে সেটা দিয়ে বিদায় করো। কি বলছেন স্যার? একজন খুনির জন্য মন্ত্রী আপনাকে ফোন দিয়ে ছেড়ে দিতে বলতেছে? স্যার, আমি এমন ঘটনা সিনেমায় বলতে দেখেছি, ভিলেনকে ছাড়াতে মন্ত্রী ঘুষ দিয়ে রাজি করায়। কিছু একটা তো আছে, তা না হলে। কি এমন সত্যি যেটা আমরা জানি না? আর আপনারা একটা গুন্ডাকে কি জন্য স্যালুট করলেন? সাহেব, আমার মেয়ে কোথায় যেন হারিয়ে গিয়েছে সাহেব। দয়া করে আমার মেয়েকে খুঁজে বের করেন সাহেব। আমার মেয়েকে কেউ চুরি করে নিয়েছে সাহেব। পুলিশ স্টেশনে দুজন মহিলা প্রবেশ করে আর এক নিঃশ্বাসে কথাগুলো বলে শেষ করে মধ্যবয়স্ক ব্যক্তিটি। মহিলাটি আসার আগ দিয়েই কান্না করছিল, কিন্তু পুরুষটি কথাগুলো বলতে বলতে কান্না করে দেয়, যদিও সেটা লুকানোর অনেক রকম বৃথা চেষ্টা করে যাচ্ছেন তিনি। স্যার আপনি শান্ত হন। আর কি হয়েছে পুরো ঘটনা আমাদের খুলে বলবেন, আমরা আপনাদের অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। আমাদের মেয়ে সাথী, সে এবার নতুন কলেজে উঠেছে, ভালো করে পড়াশোনা করার জন্য শহরে যেতে চায়, কিন্তু আমাদের আদরের একমাত্র মেয়ে হওয়ায় কারণে আমরা যেতে দিই নাই। তখন মেয়েটা আমার অনেক রাগ করে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, সব সময় মন খারাপ করে থাকে। বাবা মা হয়ে মেয়েকে এই অবস্থায় কি করে দেখতাম বলেন সাহেব? তাই মেয়েকে শহরের কলেজে ভর্তি করিয়ে দিই। সেখানে থেকে পড়াশোনা করতে শুরু করে। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল, প্রতিদিন সকালে আর রাতে আমাদের সাথে কথা বলতো, কিন্তু আজ 5 দিন হলো মেয়ের কোনো খোঁজ নেই সাহেব। আপনি আর কোথাও কোনো খোঁজ নেননি? সাহেব, আমরা সেখানে ফোন দিই আর সাথীর কথা জানতে চাই। তখন সেখানকার ম্যাডাম বলে সাথী নাকি 5 দিন আগে ছুটি নিয়ে সেখান থেকে চলে এসছে। আপনাদের কোনো আত্মীয় স্বজনের বাসা যায়নি তো? না সাহেব, আমরা সব জায়গায় খুঁজেছি, কিন্তু আমার মেয়েকে কোথাও পাইনি। কোথায় গেল আমার মেয়েটা? কোথায় গেলি মারে? কোথায় চলে গেলি তুই? এখন আমি কি করব? লোকে বলে পুরুষ কখনো কাঁদে না, কিন্তু আমি বলবো পুরুষ অবশ্যই কাঁদে। তাদের মাথার উপর রাজকুমারী হয়ে থাকা তাদের চোখের মনির জন্য কাঁদে, যেটা পুলিশ স্টেশনে দাঁড়ানো প্রতিটি মানুষ দেখছিল। একটা মেয়ে তার বাবার কাছে খুশি থাকার কারণ হয়ে আসে, একটা মেয়ে তার বাবার কাছে দ্বিতীয় মা হয়ে ফিরে আসা অমূল্য সম্পদ হয়ে থাকে। আর সেই মেয়ে যদি দুঃখে থাকে তাহলে কিছুতেই তার বাবা মা ঠিক থাকতে পারবে না। মধ্যবয়স্ক পুরুষটি বারবার তার 2 হাত দিয়ে চোখে আসা অবাধ্য পানি মুছছিল, কিন্তু সেটাতেও সে বিফল হয়ে যায়। এটা দেখে পুলিশ অফিসার তাদের উদ্দেশ্যে বলে, দেখুন স্যার, আপনি শান্ত হন। আপনার মেয়ের কিচ্ছু হবে না, আমরা দেখছি আমরা কি করতে পারি। আমাদের মেয়েটাকে আপনি খুঁজে বের করুন স্যার। আজ 5 দিন হলো সে আমাদের কাছ থেকে হারিয়ে গেছে। না জানি কেমন আছে আমার মেয়ে। সে কি আজও বেঁচে আছে নাকি কেউ তাকে মেরে দিয়েছে? আমি বারবার নিষেধ করছিলাম শহরে যাস না, শহরে যাস না, শহরে ভালো জায়গা নয়, কিন্তু আমার একটা কথাও শুনলো না। এখন আমরা তাকে কোথায় পাবো? কথাগুলো বলে ডুকরে ডুকরে কান্না করতে লাগে মহিলাটি। মাথা নিচু করে পুরুষটি বসে থাকে আর সবার চোখের আড়ালে অঝরে অশ্রু ফেলে। পুলিশ অফিসার তাদের কাছ থেকে সব কিছু শুনে একটা ফাইল করে নেয়, তারপর তাদের দুজনকে অনেক কিছু বুঝিয়ে তাদের বাসায় পাঠিয়ে দেয়। এবার পুলিশ অফিসার রাসেল মাহমুদ অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এই পর্যন্ত প্রায় 30টির মতো এরকম কেস রয়েছে। শরীফ, কি হচ্ছে এসব? হঠাৎ করে এত মেয়ে হারিয়ে যাচ্ছে কি করে? স্যার, আমার মনে হচ্ছে কোনো সিরিয়াল কিলার এসব করছে, সবাইকে ধরে ধরে মেরে ফেলতেছে।
কিন্তু কেন? গ্রামের সহজ সরল একটা মেয়েকে সিরিয়াল কিলার কেন খুন করবে? ওদের সাথে কিসের শত্রুতা? আর যদি মেরেই ফেলতো তাহলে লাশ অবশ্যই পাওয়া যেত। তাহলে কি কিডন্যাপ? হোস্টেল থেকে ছুটি নিয়ে বাসায় না এসে হারিয়ে গেল। সাথীর বাবা কথা অনুযায়ী দিনে 2বার তাদের সাথে কথা বলতো। তাহলে ছুটি নিয়ে যে বাসায় আসবে এটা কেন তাদের বলল না? হতে পারে সে তার বাবা মাকে সারপ্রাইজ দিতে চাচ্ছিল। যদি তাই হয় তাহলে হোস্টেলে আর বাসার মাঝখানে রাস্তায় কিছু একটা হয়েছে। আচ্ছা শরীফ, তুমি এক কাজ করো, সাথী যেখানে থাকতো সেখানেকার পুলিশ স্টেশনে ফোন দাও। ঠিক আছে স্যার, আমি এক্ষুনি করছি। কিডন্যাপ বর্তমান সময়ে এটা একটা পরিচিত নাম হয়ে দাঁড়িয়েছে। মাঝে মধ্যে শোনা যায় কিডন্যাপ হওয়ার কথা, কিন্তু এসব কে করছে আর কিভাবে করছে পুলিশ এখনও তা জানতে পারেনি। ঠিক কয়েক বছর আগে যেমন ধর্ষণ সবাইকে আতঙ্কিত করে রাখছিল, তেমনই এই সময় কিডন্যাপ সবাইকে আতঙ্কিত করে রাখছে। কোনো ভুল ছাড়াই কিডন্যাপ করা হচ্ছে, যার কারণে পুলিশের হাতে কিছুই পড়ছে না। ধর্ষণ আগে করা হতো, কিন্তু বর্তমানে ধর্ষণের কোনো নাম নেই। এটার মানে এটা নয় যে সেই অপরাধটা আর নেই, আছে। ধর্ষণ এখনও আছে। আগে জোর করে ধর্ষণ হতো, আর এখন উভয়ের সম্মতিতে প্রেমের মিলন হয়। বর্তমান সমাজটা এমন এক পর্যায়ে এসে পড়েছে যেখানে দাঁড়িয়ে কোনো অপরাধ না করে জীবন কাটানো একদম অসম্ভব হয়ে গেছে। ভালোবাসার নামে নোংরামি, প্রেমের নামে দেহদান, বিয়ের নাম করে উধাও হয়ে যাওয়াই আজকের মিশন। আগে পুলিশ স্টেশনে ধর্ষণের কেস আসতো, খুনের কেস আসতো, কিন্তু এখন কেস আসে বিয়ে করার নাম করে রুম ডেট করে ছেলে পালিয়েছে আর মেয়ে গলায় দড়ি দিচ্ছে। আজকাল এটা প্রায় হয়ে যাচ্ছে, কিন্তু তবুও এটার থেকে একটা মেয়েও শিক্ষা নেয় না। লয়াল পীড়িত করতে যায়, যখন দয়াল হয়ে পেটে বাচ্চা গছিয়ে দিয়ে পালায় তখন মেয়েদের জ্ঞানের 3 নাম্বার চোখটা খুলে যায়। এরকম অনেক মেয়ের কপালে ঘটে যাচ্ছে। কিছু হওয়ার আগে কেউ সাবধান হয় না, কিন্তু যখন হয়ে যায় তখন সাবধান থাকতে চায়, যদিও তার কোনো দরকার নেই। কেউ কেউ তো আত্মহত্যা করতে চলে যায়, আর ভাগ্যক্রমে বেঁচে হাসপাতালে শুয়ে থাকে সুমির মতো কিছু মেয়ে। সমাজের পরিস্থিতির সাথে তাল মিলিয়ে সুমিও ঠিক তেমনটাই করে যেমনটা ঘটে চলেছে। সত্যিকারের ভালোবাসা খুঁজতে গিয়ে জীবনের সাথে সে হেরে যায় আর আত্মহত্যা করতে চায়, কিন্তু ভাগ্যের খেলায় এই যাত্রায় সে বেঁচে যায়। একে একে পরিবারের সবাই সুমিকে দেখতে আসে। বাবা মা, আত্মীয় স্বজনরা, এমনকি বান্ধবীরা চলে আসে তাকে দেখতে। বান্ধবীদের সাথে কথা বলছিল, তখন দরজা কেউ একটা টোকা দেয়। সেই আওয়াজটা সুমির কানে যেতে দরজার দিকে ঘুরে তাকায় আর বলে, আরে রকি, তুমি এসো এসো। কি অবস্থা এখন তোমার? কেমন লাগছে? ভালো লাগছে, এসো বসো। রিনা, টুম্পা, খুশি, তোদের সাথে পরিচয় করিয়ে দিই, এ হলো রকি। মাথা থেকে ভূত নেমেছে নাকি এখনো আছে? হ্যাঁ একদম। কেন? পাপির জন্য আমি আমার জীবন নষ্ট করতে যাব কেন? আমার জীবন তো তার দেওয়া নয় যে তার জন্য জীবন শেষ করব। এই জীবনটা যার দেওয়া তার জন্য বাঁচবো। কিরে, তোর মুখে এরকম কথা আজ প্রথম শুনলাম। এসব আমার কথা নয়, এইগুলো তো রকির কথা, যার প্রতিটি অক্ষর আমার মনে আছে আর সারা জীবন মনে থাকবে। হাই রকি, শুনেছি আপনি নাকি আমার এই পাগলি বান্ধবীকে বাঁচিয়েছেন। বাঁচানোর মালিক তো একজন, আমি শুধু সুমির ভুলটা ধরিয়ে দিয়েছি। আচ্ছা সুমি, এখানে কিছু ফল রয়েছে, এগুলো তোমার জন্য। আর তোমরা গল্প করো, আমি আসছি, আমার কিছু কাজ আছে। আচ্ছা। রকি ফলগুলো সুমির পাশে রেখে রুম থেকে বেরিয়ে চলে গেল। তখন খুশি সুমির দিকে তাকিয়ে বলল, দোস্ত, ছেলেটা অনেক হ্যান্ডসাম দেখতে। আমি তো অলরেডি ক্রাশ খেয়ে ফেলেছি। তোর জায়গায় আমি থাকলে একে তো বিয়ের প্রস্তাব দিতাম। আচ্ছা, কোনো ব্যাপার না, এটা আমার জন্য বরাদ্দ আছে। ছেলেটা অনেক ভালো, সবার সাথে কি সুন্দর চলে, তার আচরণ অনেক সুন্দর। ও আজ থেকে আমার নামে রেজিস্ট্রেশন করা। কিন্তু তুই ওর সাথে পরিচয় কি করে হলি? তেমন কিছু না, আমি সুসাইড করতে যাচ্ছিলাম, তখন রকি এসে বাঁচায় আর আমায় নিয়ে সেখানে বসে থেকে অনেকগুলো কথা বলে, যেগুলো সব আমার এখনো মনে আছে। ওর চিন্তা ভাবনাটাই আলাদা। থাক, আর বলিস না, অলরেডি ক্রাশ খেয়ে গিয়েছি। আমায় তার সাথে কবে দেখা করাচ্ছিস এটা বল। জানি না সে আবার কবে দেখা করতে আসবে।
এভাবে সুমি আর তার বান্ধবীরা গল্প করতে লাগে। সুমি আগের চেয়ে অনেক খুশি হয়ে যায়, সবার সাথে হেসে খেলে কথা বলে। রকি হাসপাতাল থেকে বেরিয়ে হাঁটতে লাগে। এমন সময় তার ফোনটা কাঁপতে লাগে। রকি আশেপাশে দেখে একটু আড়ালে যায় আর ফোনটা বের করে রিসিভ করে। তখন ফোনের উপাস থেকে বলে, তোমায় যে কাজটা দিয়েছিলাম তুমি সেটা ঠিক মতো না করে মেয়েদের জন্য উপহার দিচ্ছ। এই রকি কখনো তার টার্গেট ভুলে যায় না। আমি আমার কাজ করেই যাচ্ছি। ফল নিয়ে হাসপাতালে মেয়ে দেখতে যাওয়া কয়েকদিন থেকে কাজে পরিণত হলো। শিকারীকে ধরতে হলে শিকারকে টার্গেট করতে হয়, আর মেয়েদের মন জয় করতে হলে ভেঙে পড়া মেয়েদের পাশে দাঁড়াতে হয়। এসব ফালতু কথা আমায় শুনিয়ে কোনো লাভ নেই। তোমাকে যে কাজ দেওয়া হয়েছে তুমি সেটা ঠিক করে করো। আমি আমার শিকার পেয়ে গেছি, আপনি নিশ্চিত থাকুন, কাজ হয়ে যাবে। ফোনটা কেটে গেল। ফোন রেখে আবার তার গন্তব্যের দিকে রওনা হয়ে গেল। ব্যস্ত শহরে যে যার কাজে ছুটে বেড়াচ্ছে, কেউ অফিসের কাজে, কেউ বাজারের কাজে, তো আবার কেউ নানান ধরনের কাজে ছুটছে। এই ছোটাছুটির মাঝে কেউ কিডন্যাপ বা খুন করতেও ব্যস্ত হয়ে পড়েছে। আজকে সিটি কলেজ থেকে আরও একটা মেয়ে হারিয়ে গেছে বলে ব্রেকিং নিউজ হচ্ছে চ্যানেলে চ্যানেলে। দিন দিন শহরে আতঙ্কিত বেড়েই চলেছে। কোনো মেয়ের বাবা নিশ্চিন্তে ঘুমাতে পারছে না তাদের মেয়েদের চিন্তায়। কি করে তার মেয়েকে রক্ষা করবে, এই চিন্তা তাদের চোখের ঘুম কেড়ে নিচ্ছে। হাসপাতালে বসে নিউজটা দেখে সুমির হাত শক্ত করে ধরল তার বাবা মা। এটা দেখে সুমির মনে অনেক সাহস বেড়ে গেল। বাবা মা, তোমাদের আমি কিছু বলতে চাই। জানি এটা শোনার পর তোমরা আমাকে তোমাদের মেয়ে হিসেবে মানতে কষ্ট হবে, কিন্তু আমি নিরুপায়। সুমির বাবা মা তাদের একমাত্র মেয়ের দিকে তাকিয়ে অনুমতি প্রদান করলো। তখন সুমি চোখ বন্ধ করে বলল, আমি প্রেগনেন্ট। কথাটা শুনে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে গেল। সুমির বাবা মা দুজনের মাথা আকাশ ভেঙে পড়ল। মুখের ভাষা হারিয়ে ফেলল তারা। জানি এটা আমি একদম ঠিক করিনি। আমি তাকে আমার সব কিছু দিয়ে বেশি ভালোবেসেছিলাম, কিন্তু যখন এ কথা সে শুনলো সঙ্গে সঙ্গে আমার ছেড়ে চলে গেল। তখন আমি আমার ভুলটা বুঝতে পারছিলাম না আমি কি করব, যার জন্য আমি তাকে একটু চুপ দিতেই সে আমায় ছেড়ে চলে গেল। এবার আমি কি করে তোমাদের সামনে এসে এটা বলতাম? সেজন্য আমি ঠিক করি আমি সুসাইড করব। আমি আর বেঁচে থাকতে চেয়েছিলাম না, মাথায় কিচ্ছু আসছিল না, তাই ব্রিজ থেকে আমি নিচে লাফ দিই। পানিতে অনেক স্রোত ছিল, আর সেখানে থাকা পাথরের সাথে লাগা প্রতিটি ধাক্কা তোমাদের কথা মনে করাচ্ছিল বাবা। তখনই রকি লাফ দিয়ে আমার বাঁচিয়ে নেয়। কথাগুলো শুনে সুমির বাবা মা তাদের মেয়েকে বুকে টেনে নেয়, বুঝিয়ে দেয় যে পৃথিবীর সব থেকে বাবা মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ। সবাই বেইমানি করলেও বাবা মা কখনো বেইমানি করে না। হাজারটা অপরাধ থাকার পরেও তারা তাদের সন্তানকে বুকে টেনে নেয়। বাবা মা সব কিছুর ঊর্ধ্বে, যেটা সুমি তার বাবা মাকে দেখে বুঝে গেল। সন্তান যতই অপরাধ করুক না কেন, বাবা মা কখনো সন্তানকে দূরে ঠেলে দেবে না। কিন্তু রকির ক্ষেত্রে এমনটা একদম হয়নি। আজ থেকে কয়েক বছর আগে এক অপরাধের কারণে বাসা ছাড়তে হয়, কিন্তু অপরাধটা যে সত্যি তার দ্বারা হয়েছিল কি না এটা এখন পর্যন্ত কেউ জানতে চায়নি। সবাই শুধু তাকে পাগলা কুকুরের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। কেউ একবারও তার কথা শোনেনি, কেউ একবারও জানতে চায়নি যে অপরাধের কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে সেই অপরাধ আজও সে করেছিল কি না, শুধু তার মা ব্যতীত। সবাই রকিকে অপরাধের কাঠগড়ায় ওঠালেও তার মা কখনো এটা মানতে পারেনি। অশ্রুসিক্ত চোখে তাকে বিদায় জানিয়েছিল, আর সেই অশ্রুর কথা ভেবে ভেবে রকি তার জীবন কাটাচ্ছে। এরই মধ্যে রকি জানতে পারে তার সেই মা খুবই অসুস্থ, মৃত্যুর সঙ্গে লড়াই করে বেঁচে আছে শুধু এক নজর ছেলেকে দেখার জন্য। খবরটা রকির কানে পৌঁছানোর পর থেকে রকি চিন্তা ভাবনা না করেই মায়ের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সে জানে তার বাসায় তাকে মেনে নেওয়া হবে না, কিন্তু তবুও তার মায়ের জন্য সে সব কিছু মানতে রাজি। রাস্তায় বের হতে সামনে বাবু এসে দাঁড়িয়ে গেল। বাবু হচ্ছে রকির একমাত্র বেস্ট ফ্রেন্ড। বাসা থেকে বেরিয়ে আসার পর থেকে তার প্রথম সঙ্গী হিসাবে বাবু তার পাশে থেকেছে। তুই আমার সামনে এসে দাঁড়ালি কেন? আর তুই এভাবে ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তুই তো জানিস ঘোরাঘুরি আমার অনেক বড় শখ, আর তাছাড়াও আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আমি তো যেতেই পারি। দেখ ভাই, আমি যেখানে যাচ্ছি সেটা আমার বাসা নয়, আমি শুধুমাত্র কয়েকদিনের অতিথি হিসেবে যাচ্ছি। আমি সেই হিসাবেই যাচ্ছি। ওকে, তাহলে চল। তারপর দুজন রওনা দিয়ে দেয় এক পুরনো রাস্তা ধরে।
যে রাস্তা দিয়ে কতবার যেতে চেয়েও সে যেতে পারেনি, কিন্তু আজ সব বাধা বেরিয়ে রওনা হয়েছে। গ্রামের সে চিরচেনা সৌন্দর্যের অপরূপ চিত্র, মাঠ ভরা ফসল, কৃষকের মুখের হাসির রেখা নিয়ে ফসলের পরিদর্শন, পাখির কিচিরমিচির গান, কলা গাছে কলা, আম গাছে আম। এরই মধ্যে একটা মায়াবী বাতাস এসে পড়ল রকির শরীরে। মনটা যেন তার পরিষ্কার হয়ে গেল। চোখ থেকে সানগ্লাসটা খুলে বাসের জানালা দিয়ে উকি দিয়ে সে এসব উপভোগ করতে লাগে। অনেকটা সময় পর তারা তাদের গন্তব্যে এসে পৌঁছে যায়। বাস থেকে নেমে তারা পায়ে হেঁটেই রওনা দিয়ে দেয়। মামা, এত সুন্দর পরিবেশ আমি কখনো দেখিনি। কোনো চেঁচামেচি নেই, গাড়ির অতিরিক্ত হর্ন নেই, দুর্গন্ধ নেই, আছে শুধু ফুলের সুবাস। এত সুন্দর গ্রাম রেখে তুই শহরে দৌড়াস কেন? যাদের জীবনে কোনো গন্তব্য থাকে না তারা শুধু ছুটতেই থাকে। তোর কি কোনো গন্তব্য নেই? অনেক আগে ছিল, কিন্তু এখন নেই। আচ্ছা, ওসব বাদ দে, এটা বল, আমরা হেঁটে যাচ্ছি কেন? গাড়ি কোথায়? ভর দুপুরে গ্রামে তেমন গাড়ি চলাচল করে না, সবাই খাওয়া দাওয়া করে রেস্ট করছে। আর কত দূর যেতে হবে? এখনো 4 কিলোমিটার। কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? এতগুলো রাস্তা হেঁটে যেতে হবে? হ্যাঁ, গাড়ি না পাওয়া পর্যন্ত হেঁটেই যেতে হবে। রাস্তায় গাড়ি পেলে আর হাঁটতে হবে না। এবার বেশি কথা না বলে জোরে জোরে পা চালা। বাবু একটা বিরক্তিকর নিঃশ্বাস ছাড়ল, যেন তাকে মহাভারত জয় করার দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ গ্রামে বসবাস করা লোকজন মাইলের পর মাইল পথ হেঁটে পার করতে সক্ষম হয়। এটাই তো শহর আর গ্রামের লোকজনের মধ্যে পার্থক্য। গ্রামের লোকজন কোনো কিছুর উপর নির্ভরশীল নয়, তারা নিজেরা নিজেদের জীবন সাজিয়ে তুলতে পারে। কিন্তু শহরে থাকা লোকজন ইন্টারনেট, কম্পিউটার, গাড়ি বাড়ি, টাকা পয়সা এসবের উপর নির্ভরশীল হয়ে থাকে। তারা এসব ছাড়া একদম অচল হয়ে পড়ে। রকির বাসায় আস্তে আস্তে বাবুর অবস্থা একদম খারাপ হয়ে গেছে। গা ঘেমে জপজপ করছে, পেটে খিদার জ্বালা ইঁদুর দৌড়াচ্ছে। রকি তার বাসার গেটের সামনে এসে থমকে দাঁড়িয়েছে। এই দরজা দিয়ে একদিন তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছিল। দরজার এই পাশে দাঁড়িয়ে ছোট বাচ্চার মতো চোখের পানি ফেলছিল, আর ওপাশে দাঁড়ানো সবার চোখে তার জন্য ঘৃণার বন্যা বয়ে যাচ্ছিল। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চমকে উঠল রকি। পাশে তাকাতে বাবুর সেই করুণ অবস্থা দেখে হাসি আটকে রাখতে পারল না সে। আমার জীবন যাচ্ছে আর তুই হাসছিস? তাড়াতাড়ি ভেতরে চল। দেখ বাবু, তোকে আবার বলে দিচ্ছি, আমি এখানকার কেউ না। এই বাড়িতে আমার সম্মান একটা ভিখিরির চেয়েও দ্বিগুণ কম। তাই বলছি তুই আমার সাথে আসিস না। এতটা পথ হেঁটে নিয়ে আসলি, আবার বলছিস হেঁটেই চলে যাব? মরে যাব আমি, তুই তাড়াতাড়ি ভেতরে চল। তোর ইচ্ছে। কথা বলে দরজা কড়া নাড়া দিল। একটু পর দরজা খুলে গেল। দরজা খোলার আগে রকির হার্টবিট বেড়ে গেল। জানে না আজ তার কপালে কি হতে চলেছে। দরজা খুলতেই ভিতর থেকে চাচ্চু বলে চিৎকার দিয়ে উঠল একটা ছোট্ট মেয়ে। রকির চোখ পড়তে সে হাসতে হাসতে সেই মেয়েকে কোলে তুলে নিল। আম্মু, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন চাচু? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আরে এটা কে? এটা আমার বড় ভাইয়ের মেয়ে মিম, আমার আম্মু। মামুনি, কেমন আছো? জি ভালো আছি আঙ্কেল, আপনি কেমন আছেন? আঙ্কেল? দেবদাসের মতো এত বড় বড় চুল দাড়ি রাখলে তো সবাই আঙ্কেল বলবেই। এবার ভিতরে চল। তারপর রকি মিমকে কোলে নিয়ে ডান পা ভিতরে দিয়ে প্রবেশ করলো। পা ফেলতে কিছু একটা অনুভব করলো সে। 1 পা 2 পা করতে করতে বাসার ভিতরে আসতে লাগলো। তখন বাবু পাশ থেকে বলল, মা, বাবা, ভাইয়া, ভাবি, ছোট আরেকটা মা, কত সুন্দর দুনিয়া। তোর এত সুন্দর একটা দুনিয়া থাকতে তুই ওসব করে বেড়াস কেন? পরিবারের ছায়া কোনো সন্তানের মাথার উপর থেকে উঠে গেলে সেই সন্তান পথ হারানো ছাড়া কিছু করতে পারে না। কিন্তু তোর মাথার উপর তো পরিবারের ছায়া আছে। তুই ছায়ার কি দেখলি? এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। পিকচার আবি বাকি হ্যাঁ মেরে দোস্ত। জানি না, তোদের এসব পিকচার দেখতে দেখতে আমার পিকচারই না শেষ হয়ে যায়। বেশি কথা না বলে ভেতরে চল, সব দেখতে পাবি। রকি আর বাবু দরজার সামনে দাঁড়িয়ে, আর মিম দরজা ধাক্কা দিয়ে খুলে চিৎকার দিয়ে বলে ওঠে, দাদু দাদি, মা বাবা, দেখো কে আসছে। কথা বলে জোরে জোরে হাসতে হাসতে ভিতরে চলে যায় মিম। মিমের এমন চিৎকার শুনে সেখানে উপস্থিত সবাই দরজার দিকে ঘুরে তাকায়, আর এসব দেখে বাবুর মুখে হাসি ফুটে ওঠে। কি হলো, এত চিৎকার কিসের জন্য? দাদু দেখো কে আসছে। দাদু ভাই,
বাসায় ভিখারি আসলে তাকে নিয়ে নাচতে হয় না, ভিক্ষা দিয়ে তাকে যেতে দিতে হয়। কথাটা শুনে বাবুর মুখে সেই হাসিটা হারিয়ে যায় আর রকির মুখে হাসি ফুটে ওঠে। দাদু, এটা ভিখারি না তো, দেখো চাচু আসছে। তোমায় বলেছি না তোমার কোনো চাচ্চু নেই, যাও ঘরে যাও, যাকে তাকে এভাবে বাসায় ডেকে আনবে না। ঠিক আছে দাদু ভাই। বৌমা দেখো তো দরজায় দাঁড়িয়ে কি চাচ্ছে, যা চাচ্ছে সেটা দিয়ে বিদায় করো। রকির বাবার কথা শুনে তার ভাবি রুমি সামনের দিকে এগিয়ে আসলো আর বলল, কি চাই? যা চাবো সেটা দেবেন তো? বৌমা, ওকে বলে দাও এই মামুন চৌধুরীর বাসা থেকে কেউ কখনো খালি হাতে যায় না। বাবা, আমি খবরদার। সরি, আসলে আমি এখানে কটা দিন থাকতে চাই, তারপর আবার চলে যাব। আমি শুধু আমার মাকে দেখতে এসেছি। বৌমা, ওকে বলে দাও এটা কোনো হোটেল বা ভিকারের বাসস্থান নয়, এটা চৌধুরী বাড়ি। আপনি তো বললেন ভিখারিকে আপনারা খালি হাতে ফিরিয়ে দেন না, তাহলে আমাদের দিচ্ছেন কেন? শুনতে পাচ্ছ না বাবা কি বলছে? বাবু চুপ কর। বৌমা, এখনই এদের বেরিয়ে যেতে বলো, নয়তো আমি দারোয়ান ডাকবো। আমরা চলে যাচ্ছি। কথাটা বলে রকি পিছনে ঘুরে সেখান থেকে চলে আসতে লাগে। রকিকে অনুসরণ করে বাবুও ঘুরে চলে আসে। দাঁড়াও। রকির বাবার কথা শুনে দুজন আবার ঘুরে দাঁড়াতেই রকির বাবা বলল, আর কোনোদিন এই বাসার ত্রিসীমানায় পা রাখার সাহস যেন না হয়, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। জি। কথাটা বলে আবার দুজন চলে আসতে লাগলো। নিজের বাবা হয়েও তোর সাথে এরকম আচরণ করতে পারলো? বাদ দে, আমি যেই অপরাধ করছি তার সামনে এসব আচরণ কিচ্ছু না। কি এমন অপরাধ করেছিস যার জন্য একজন ভিখারির চেয়েও জঘন্যভাবে? পরে বলবো ওসব। এখন চল বাজারে গিয়ে কিছু খেয়ে নে, তোকে অনেক খিদে লেগেছে হয়তো। আর তোকে লাগেনি নাকি? লেগেছিল, কিন্তু বাবাকে এক নজর দেখে সব হারিয়ে গেছে। তোর বাবাকে দেখে তোর খিদে হারিয়ে যাচ্ছে, আর ওদিকে তোর বাবা কুকুরের মতো দূর দূর করে তোকে তাড়িয়ে দিচ্ছে। তোদের এইসব আমি কিছুই বুঝতে পারছি না। এসব বাদ দিয়ে এখানে বস, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। ওকে। বাজারের একপাশে এক বিশাল বটগাছ দাঁড়িয়ে রয়েছে আর তার চারপাশে ইট দিয়ে প্লাস্টার করা আছে, যেখানে কয়েকজন লোক বসে আছে, যাদের কাছে গিয়ে বসলো বাবু। একটু পর রকি হাতে একটা পাউরুটি আর কলা নিয়ে এসে দাঁড়ালো। বাবুর দিকে সেগুলো এগিয়ে দিয়ে বলল, খেয়ে নে, এই দুপুরে এর চেয়ে ভালো কিছু পাওয়া যাবে না। কোনো ব্যাপার না, চালিয়ে নেব। রকির হাত থেকে খাবারটা নিয়ে বাবু খেতে শুরু করলো আর রকি আনমনে কি একটা ভাবতে লাগলো। বাবু খাবার শেষ করে সেখানে শুয়ে পড়লো। যেহেতু সেখানে সুন্দর করে প্লাস্টার করা আছে, সেহেতু বাবুর শুয়ে পড়তে অসুবিধা হলো না। আসলাম আমি মাকে দেখবো বলে, কিন্তু দেখতেই পেলাম না, না দেখি চলে যেতে হবে। যখন তোর খুরুশ বাপ থাকবে না তখন গিয়ে দেখে আসবি, তাহলেই হয়ে গেল। না রে, যেদিন আমায় বাসা থেকে বের করে দেয় সেদিন বাবা আমি কসম দিয়েছিল, যদি কখনো তার অনুমতি ছাড়া বাসায় পা রাখি তাহলে বাবা মায়ের দুজনের মরা মুখ দেখবো আমি। একটা বাবা কি করে এমন কাজ করতে পারে? তার কোনো দোষ নেই, আমার অপরাধটাই ছিল পাহাড় সমান, তাহলে তাদের ঘৃণা তো লাঠি সমান হওয়া উচিত। আচ্ছা এটা বল, তুই অপরাধটা কি করেছিস? আমি। রকি, এটা আবার কে চলে আসলো? আমার ছোটবেলার বন্ধু জনি। চল বাসায় চল। কিন্তু? কোনো কিন্তু না, এই ভাই তুমিও চলো। একথা বলে জনি রকি আর বাবুকে নিয়ে তার বাসার দিকে রওনা হয়ে গেল। বাজার থেকে জনির বাসা অনেকটা পথ যেতে হয়। বাসায় আসার পর রকি আর বাবু খাটের ওপর বসে আরাম করতে লাগলো আর জনি তাদের জন্য খাবার নিতে লাগলো। তুই তো বললি গ্রামে আসার কথা কেউ জানে না, তাহলে জনি দাদু কি করে জানলো? হ্যাঁ, তুই মিথ্যা কেন বললি? দেখ, আমি কোনো মিথ্যে কথা বলিনি। আর বাবু আমাদের আসার কথা কি করে জানলো এটা আমিও বুঝতে পারছি না। আমরা তো ভর দুপুরে বাসায় গেছি, আবার চলেও আসছি, তাহলে এত দূর থেকে জনি কি করে জানলো? বাহ, তুই আমাকে জিজ্ঞেস করেছিস? কথা বলা বাদ দিয়ে খাওয়া দাওয়া করে নে। ভালোই হয়েছে যে আমার বউ খাবারটা রেখেই দিয়েছিল, নয়তো আবার রান্না করতে হতো। তুই বিয়েও করে ফেলেছিস? হ্যাঁ রে, পরিবারের বিপদের কারণেই বিয়ে করতে হয়েছে। ওসব তোকে পরে বলবো, এখন চুপচাপ খেয়ে নে।
রকি কিছু বলতে গিয়েও বলল না, কারণ এখন প্রশ্ন উত্তরের চেয়ে তাদের খাবার খাওয়াটা বেশি জরুরি। বেচারা বাবু তো সেই তখন থেকেই খাওয়া শুরু করছে। এতটা পথ পাড়ি দিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছে তারা। রকি গ্রামের ছেলে হওয়ার কারণে তারা এসবে অভ্যস্ত রয়েছে, কিন্তু বাবু শহরের ছেলে, তাই তার কাছে এসব অনেক ক্লান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। খাওয়া দাওয়া শেষ করে তারা দুজনে ক্লান্তি দূর করার জন্য বিছানায় গায়ে এলিয়ে দিল। চোখ বন্ধ করতে ঘুমের রানী এসে তাদের চোখের উপরে উঠে বসলো। তারা দুজন বিভোর ঘুমে থাকলেও কেউ একজন কাপড় দিয়ে মুখ ঢেকে তাদের রুমে এসে হারিয়ে যাওয়া সম্পদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ করে চোখ থেকে এক ফোঁটা অশ্রু এসে পড়ে রকির শরীরে, যার কারণে রকির ঘুম ভেঙে যায়। সঙ্গে সঙ্গে কাপড় দিয়ে মুখ লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রকি চোখ খুলতে এক মেয়েকে জোরে জোরে হেঁটে চলে যেতে দেখে রকি উঠে বসে। কে কে বলে আওয়াজ দিলে সে দাঁড়ায় না। তখন বাইরে থেকে জনি দৌড়ে আসে। কি হয়েছে রে? কাকে ডাকছিস? এখনই কে গেল ওটা? কই, এখানে তো আমি আছি। আমি আর আমার বউ বাইরে বসে আছি। আমি দেখলাম কোনো একটা মেয়ে এখান থেকে পালিয়ে গেল। তুই হয়তো স্বপ্ন দেখছিস, ওসব বাদ দিয়ে উঠে ফ্রেশ হয়ে নে যা। জনির কথায় সম্মতি দিয়ে রকি উঠতে যাবে, এমন সময় সেই পানির ফোঁটায় হাত পড়ে যায়। স্বপ্ন হলে চোখের পানি কেন থাকবে, এই চিন্তা করতে করতে রকি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে আসতেই তার ফোনটা বেজে ওঠে। রকি তাড়াহুড়ো করে এসে ফোনটা রিসিভ করে আড়ালে গিয়ে কথা বলতে শুরু করে। পারিবারিক সমস্যার সমাধান করতে তুমি যাওনি ওখানে। পারিবারিক সমস্যার সমাধানে অনেক সময় আছে, কিন্তু আমার হাতে সময় নেই। তোমার যা বলা হয়েছে সেটা করো। জি অবশ্যই, আমি আমার এখন থেকে শুরু করে দেব। আর যেন বলতে না হয়। আর হ্যাঁ, আমার ফোন রিসিভ করার সময় একটু সাবধানে থাকবে। কেউ জানতে পারলে আমাদের সব প্ল্যান শেষ হয়ে যাবে। আমাদের প্ল্যান এত সহজে শেষ হতে দেব না। রাখলাম। রকি ফোন কেটে দিয়ে পকেটে রাখলো। এদিকে রুমে আসার সময় জনি রকির কথা শুনে ফেলে আর মনে মনে চিন্তা করে রকি কি করতে যাচ্ছে। দুপুরের মাথা ফাটানো রোদ পেরিয়ে বিকালে সেই মিষ্টি আবহাওয়া চলে আসলো। রকি আর বাবু বেরিয়ে পড়লো গ্রামটা ঘুরে দেখার জন্য। তোদের গ্রামটা অনেক সুন্দর, চারিদিকে কত সুন্দর পরিবেশ, কিন্তু ধোলা একটু বেশি। রাত হলে মশাটাও একটু বেশি হবে। মশা? হ্যাঁ মশা। তারা দুজন ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল। কিছুক্ষণ পর রকি বলল, আচ্ছা বাবু, তুই 2 মিনিট এখানে দাঁড়িয়ে থাক, আমি 5 মিনিট আসতেছি। আরে শোন। 2 মিনিট। এ কথা বলে রকি একটা বাসার ভিতরে চলে গেল। আর বেচারা বাবু সেখানে দাঁড়িয়ে থাকলো, কারণ সে আশেপাশের কিচ্ছু চেনে না। 2 মিনিট পার হয়ে 5 মিনিট পার হয়ে গেল, তবুও রকির আসার কোনো নাম কথা নেই। বাবু সেখানে দাঁড়িয়ে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেল। কিছুক্ষণ পর জনি এসে বাবুর পাশে দাঁড়ালো আর জিজ্ঞেস করলো সে এখানে একা কি করছে। তখন বাবু সব বলল। এটা শুনে জনি অনেক অবাক হয়ে গেল। তুমি কি ঠিক বলছো? রকি এই বাসাতেই গেছে? আরে ভাই হ্যাঁ, আমি কোন দুঃখে মিথ্যা বলতে যাব? হ্যাঁ, রকি আমায় 2 মিনিট দাঁড়াতে বলেই চলে গেল। এটা কি রকির কোনো আত্মীয়র বাসা? তাহলে আমায় কেন নিয়ে গেল না? নিয়ে যাওয়া যাবে না, তাই নিয়ে যায়নি। কিন্তু রকি এতটা নিচে কি করে নামতে পারলো? নীলা জানলে কতটা কষ্ট পাবে। আরে ভাই কি বলছো? কিছুই বুঝছি না। এই বাসায় কি এমন আছে? আর এই নীলাকে? ওই বাসাতে ওসব কাজ হয়। কি সব কাজ হয়? আরে ভাই, ওই বাসাতে মেয়েদের দেহ বিক্রি হয়। কি? জি। রকি এতটা খারাপ কি করে হয়ে গেল? না না, রকি এটা করতে পারে না। আমি মানছি ও খারাপ রাস্তায় আছে, কিন্তু এতটাও খারাপ সে হয়ে যায়নি। খারাপ রাস্তায় মানে? না মানে আচ্ছা ওসব ছাড়ো তো। তুমি এ সময় কোথায় গিয়েছিলে? এই দিকেই। আচ্ছা, রকি যাওয়ার পর থেকে কি তোমরা একসাথেই থাকো? শুধু রাতে একসাথে থাকি, সকাল হলে ও ওর মতন আর আমি আমার মতন। তবে যেদিন ওর কোনো কাজ থাকে না সেদিন আমরা একসাথেই থাকি। রকি কি কাজ করে তুমি কি জানো? না, কোনোদিনও বলিনি। আমি জিজ্ঞেস করলে সে কথা ঘুরিয়ে অন্য কথায় চলে যায়, এজন্য আমি কিছু জিজ্ঞেস করিনি। রকি আগের চেয়ে অনেক বেশি পাল্টে গেছে। আগে তো মেয়েদের দিকে ঠিকমতো তাকাতই না, কিন্তু আজ সে সোজা। ছি। এক কথা দুই কথা বলতে বলতে বাবু আর জনি বাসায় চলে আসলো। বাবু রুমে এসে বসে থেকে ফোনে গেম খেলছিল। অনেকক্ষণ পর রকি রুমে আসে। রকিকে দেখে বাবু কোনো কথা না বলে চুপচাপ গেম খেলেই গেল। কিরে শালা, তোকে দাঁড়িয়ে থাকতে বলেছি আর তুই চলে এসেছিস? জানিস আমি তোকে কত খুঁজছি?
চুপ থাক, একটাও কথা বলবি না। আমি জানি তুই কি করতে গেছিস। আরে ওটা তো ওটা বে, তোকে কে বললো? জনি আমায় সব বলেছে। তুই জনিকে কেন বলেছিস আমি ওখানে গেছি? তো কি করতাম? অচেনা জায়গায় একা পড়ে থাকতাম। আচ্ছা, ওখানে আমায় নিয়ে গেলে কি ক্ষতি হতো? জনি কি বলছে? ওই বাসা সম্পর্কে বলল, আর বলল নীলা শুনলে নাকি অনেক দুঃখ পাবে। নীলা? হ্যাঁ নীলা, আজ দুপুরে নীলা আসছিল। আমি কি বলেছি আর এ কি বলছে গাধারাম? আজকে আমাদের রুমে নীলা আসছিল। জনি, এই জনি, কি হয়েছে আর এতক্ষণ কোথায় ছিলে? তার আগে এটা বল, দুপুরে নীলা এখানে আসছিল কিনা? নীলা কেন আসবে? তুই তো জানিস নীলা তোর চেহারাও দেখতে চায় না। আমার আজ মনে হচ্ছে সেই দিনের ঘটনা সত্যি ছিল। শোন, স্বপ্ন দেখলে নীলার চোখের পানি কেন আমার কপালে থাকবে? কিন্তু তুই এত জোর খাটিয়ে কি করে বলছিস? ওটা নীলা না হয়ে তো অন্য কেউ হতে পারে, জনির বউ তো হতে পারে। রুমে কিছু একটা নিতে আসছিল। না না, ওটা নীলাই ছিল, কারণ ওর পায়ের গোড়ালিতে সেই কাটার চিহ্ন যেটা আমি ছোটবেলায় কেটেছিলাম। ছোটবেলায়? হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার নীলা। তোর এই কথাটা বলতে লজ্জা করছে না? মেয়েটা তোকে সব কিছু দিয়ে ভালোবেসেছিল, কিন্তু তুই তার ভালোবাসায় সম্মান দিস নাই। সেদিনের ঘটনাটা ভুলে মেয়েটা একটু উঠে দাঁড়িয়েছে, আর আজ তুই সেখানে গিয়েছিস যেখানে গেলে টাকার বিনিময়ে নারীর ইজ্জত পাওয়া যায়। ছি! জনি, আমার কথা শোন। কি শোনাবি? হ্যাঁ, কি শোনাবি? আমার কিচ্ছু শোনার ইচ্ছে নেই, আমি গেলাম। জনি সেখান থেকে ঘুরে চলে যাবে এমন সময় পিছনে দরজায় নীলাকে দাঁড়িয়ে থাকতে দেখে জনি আর রকি দুজনেই রীতিমতো অবাক হয়ে যায়। রকিকে এক নজর দেখার জন্য এসেছিল নীলা, কিন্তু দরজায় দাঁড়িয়ে যে এসব কথা শুনতে হবে এটা সে কখনোই ভাবতে পারেনি। দু চোখ ভরা অশ্রু নিয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। জনি তার পিছনে গেলেও রকি সেখানেই বসে যায়, কারণ সে জানে তার জন্য সব কিছু আবার উলটপালট হয়ে গেছে, যার কখনো ঠিক হবার নয়। সারা রাত বালিশে মাথা লাগিয়ে একটা কথায় রকি ভাবতে থাকে, এসব কি কখনো ঠিক হবে না? আগের মতো কি সে সবার সাথে থাকতে পারবে না? হয়তো বা না, কারণ সে নিজেই নিজের হাতে সব কিছু ভেঙে ফেলেছে, যার কখনো জোড়া লাগানো সম্ভব নয়। একটা সময় ছিল যখন এক মুহূর্তের জন্য নীলা রকির থেকে আলাদা থাকতে রাজি ছিল না। রকির বাবা মাকেই তার নিজের বাবা মা বানিয়ে নিয়েছিল। সকালে নীলার ডাকে ঘুম ভাঙত রকির। সারাদিন মারামারি, ঝগড়া, আড্ডা, কত কিছুর মধ্য দিয়ে দিন কাটত। সন্ধ্যা হলেই দিন কেটে যাওয়ার আফসোস আর রাত পার হওয়ার অপেক্ষা নিয়ে একে অপরের থেকে আলাদা হতো। সেই দুজন আজ কত দূরে, কেউ কারো চেহারাটা পর্যন্ত দেখতে চায় না। সময় আসলে সব কিছু পাল্টে দিতে পারে। নীলাকে কবে থেকে চিনিস? তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়েছে, ঘুমিয়ে যা। বল, নীলা আর তোর পরিচয় কি করে হলো? সেই ছোট্টবেলায় যখন তৃতীয় শ্রেণীতে পড়তাম, তখন নীলা একটু মোটা ছিল। খুব যে মোটা ছিল সেটা না, স্বাভাবিকের মধ্যেই ছিল। আর আমার একটা খারাপ অভ্যেস ছিল, কারো আসল নাম ধরে ডাকতাম না। তো একদিন আমি নীলাকে মোটি বলে ডাকি, আর সে অনেক রেগে যায় আর আমার সাথে মারামারি করতে লাগে। মারামারির এক সময় আমি কলম দিয়ে নীলার পায়ে আঘাত করি, আর অনেকটা জায়গা কেটে যায়। অনেকগুলো সেলাই দিতে হয়েছিল, যার কারণে 1 মাস স্কুলে আসতে পারেনি। নীলাকে মারার অপরাধে টিচারের পাশাপাশি আমার মাও অনেক মারে আমায়, তাই রাগ করে আমিও স্কুলে যাওয়া বন্ধ করে দিই। তারপর 1 মাস পর বাবা অনেক মেরে স্কুলে পাঠায়। স্কুলে এসে নীলার সাথে দেখা হয়, তখন তাকে আবার মোটি বলে ডাকি। এটা শুনে নীলা আমায় পাতলু বলে ডাকে। শুরু হয়ে যায় মোটি আর পাতলুর ঝগড়া। আমি ওকে মোটি বলি আর ও আমায় পাতলু। এসবের জন্য টিচারের হাতে অনেক মার খেয়েছি, কিন্তু মোটি বলা বন্ধ করিনি। তবে আমি ছাড়া অন্য কেউ নীলাকে মোটি বললে বন্ধুদের নিয়ে তাকে মেরে নাক দিয়ে রক্ত বের করে দিতাম। তখন থেকেই আমাদের পরিচয় শুরু হয়। ক্লাসে গেলেই তার সাথে মারপিট করতাম, আর ক্লাস শেষে দুজনে হাসতে হাসতে বাসায় আসতাম। নীলা ক্লাসের ভালো ছাত্রী ছিল, আর আমি 1 নম্বরের লাফাঙ্গা। তাকে নিয়ে স্কুল ফাঁকি দিতাম। আমি স্কুলে না গেলে ও আসতো না, ও না আসলে আমিও যেতাম না। বিষয়টা নীলার বাবা মা জানতে পারে, আর
তাকে অনেক নিষেধ করে আমার সাথে না থাকার জন্য, কিন্তু তবুও সে আমার সাথেই সব সময় থাকতো। সময়ের সাথে সাথে আমাদের বন্ধুত্বটাও অনেক মজবুত হয়ে যায়। একে অপরকে ছাড়া একটা দিনও পার করতাম না, লুকিয়ে চুপিয়ে হলেও দেখা করতাম। এরপর একদিন একটা মেয়েকে আমার পছন্দ হয়, আর সেটা দেখে নীলা রেগে আগুন। কয়েকদিন দেখার পর একদিন রেগে আগুন হয়ে আমায় তার মনের কথাগুলো বলে দেয়। প্রথমে আমি না করলেও পরে আমি বুঝতে পারি নীলার জন্য আমার মনে একটু নয়, অনেকটাই ফিলিংস রয়েছে, আর আমিও তাকে ভালোবাসতে লাগলাম। তারপর কি হয় জানিস? রকি তার কথা শেষ করে বাবুর দিকে তাকিয়ে দেখে বাবু ঘুমিয়ে গেছে, আর তাই কিছু না বলে সেও চুপচাপ চোখ বন্ধ করে পুরনো দিনের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। মুরগির ডাক আর পাখির কিচিরমিচিরের সাথে সকাল হয়ে যায়। মিষ্টি আবহাওয়ার সাথে সূর্য মামা এসে পুরো গ্রাম থেকে অন্ধকার দূর করে আলোময় করে তোলে। সকালের মিষ্টি সূর্যের আলো সকল বাধা পেরিয়ে নীলার কপাল স্পর্শ করে যায়, যেমনটা একসময় রকি নামের কেউ একজন করেছিল। সূর্যের আলো পড়তেই নীলার চোখটা রক্তের মতো লাল দেখা দিল, আর চোখের নিচে কালো দাগটা অনেকটা বেড়ে গেছে। সঙ্গে সঙ্গে নীলা সূর্যের আলো আসার রাস্তাকে বন্ধ করে দেয় আর জোরে একটা চিৎকার করে। চিৎকারের ফলে বাইরে নীলা বাবা মা ডাকাডাকি করার সাথে সাথে নীলার চোখ বেয়ে অশ্রু বালিশে পড়ে। বাইরে থেকে বাবা মা ডাকাডাকি করলেও সেটা তার ভাবনার বাইরে রয়ে যায়। সে রয়ে যায় ভাবনার এক অনন্ত মায়ায়। সে কেন এমনটা করলো তার সাথে? তার ভালোবাসায় কিসের কম ছিল? তার অপেক্ষার কি কোনো মূল্য থাকলো না? এরকম হাজারো প্রশ্ন মনে জায়গা করে নেয়। গ্রামের সবার কাছে রাত কেটে সকাল হলেও নীলার কাছে সেই অন্ধকার রাতই থেকে যায়। আর মেয়ের এমন তিলে তিলে মৃত্যু দেখে বাবা মা কিছুতেই বসে থাকতে পারে না। এর আগেও বিয়ে করে নেওয়ার জন্য অনেকবার বলেছে, এমনকি পাত্র 10 গ্রামের সুন্দর হ্যান্ডসাম নিয়ে এসেও নীলাকে রাজি করাতে পারেনি। দিন দিন তারাও যেন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। মেয়ের কষ্ট দেখে কোনো বাবা মা সুখে থাকতে পারে না। নীলা আর রকির ভালোবাসা পুরো গ্রাম দেখেছে। তাদের একসঙ্গে পাগলামি, একসঙ্গে ঘোরাঘুরি, একসাথে গ্রামের সবাইকে সাহায্য করাটাও সবাই দেখেছে। সেই গ্রামের রাতকে পার করে দিনকে স্বাগতম জানিয়ে রাতের ঘুম কাটিয়ে সবাই জেগে ওঠে, আর যে যার কাজে বেরিয়ে পড়ে। বাবু ঘুম থেকে উঠে গা মোচড় দিয়ে রকির দিকে তাকাতেই চমকে ওঠে। ধুর শালা, আমারে তো ভয় পাইয়ে দিয়েছিলি। এভাবে বড় বড় চোখ করে কি দেখছিস? ও, তুই উঠে গেছিস? তুই সারা রাত এভাবে জেগে আছিস কেন? চোখের নিচে তো দাগ পড়ে গেছে। মনের মধ্যে দাগ পড়ে গেলে চোখের দাগের কোনো প্রতিক্রিয়া হয় না। আচ্ছা বাদ দে, চল ফ্রেশ হয়ে আসি। তারপর রকি আর বাবু উঠে ফ্রেশ হতে বাইরে চলে আসে। রকিকে যেতে দেখে জনি তার স্ত্রীর উদ্দেশ্যে বলে, এই ছেলেটা একসময় কোনো খারাপ কাজের কথা চিন্তাও করতো না। সিগারেটের ধোঁয়া তো তার সহ্যই হতো না। কাউকে সিগারেট খেতে দেখলে সঙ্গে সঙ্গে সেখান থেকে 10 হাত দূরে চলে যেত, আর এখন না জানি কি করে বেড়াচ্ছে। কথাটা বলে জনি একদৃষ্টিতে তাকিয়ে থাকে রকির দিকে। পাশে বসে থাকা জনির স্ত্রী সান্ত্বনা হিসাবে জনির হাতে হাত রাখে। না, আমি কিছুতেই একে খারাপ দিকে যেতে দেব না। আমার বন্ধুকে আমি ঠিক ফিরিয়ে আনবো। কিন্তু কি করে জনি রকিকে ফিরিয়ে আনবে এটা সে ভেবে পাচ্ছিল না। কারণ সে জানতো কোনো মানুষ একবার অন্যায় কাজের দিকে পা বাড়িয়ে দিলে তাকে ফিরিয়ে আনা অসম্ভব হয়ে পড়ে। অন্যায় যারা করে তারা নিজেরাও জানে যে এটা অন্যায় কাজ, কিন্তু তবুও তারা অলসের মতো সেখানেই আটকে যায়। যোদ্ধার মতো যুদ্ধ করে কিছুতেই সেখান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয় না। একটা কথা বলবো? তুই আবার অনুমতি নেওয়া কবে থেকে শুরু করলি? না মানে বলছিলাম, আমি জানি তোর মনে একটু হলেও নীলার ভালোবাসা বেঁচে আছে, তাহলে কেন এসব ছেড়ে ফেলে তুই তার কাছে চলে যাচ্ছিস না? মানুষ কখনো কখনো এমন পরিস্থিতিতে পড়ে যায় যে না পারে সেখান থেকে বের হতে, আর না পারে তার পরিস্থিতির কথা কাউকে বলতে। তার পরিস্থিতি তখন চুপচাপ মেনে নেওয়া একমাত্র রাস্তা হয়ে দাঁড়ায়। তুই এমন কি পরিস্থিতিতে পড়েছিস যেটা থেকে বেরিয়ে আসতে পারবি না? বললাম তো, পরিস্থিতির কথা কাউকে বলাই যায় না। আচ্ছা এসব বাদ দে, আমি যে কারণে গ্রামে আসছি সেটা হচ্ছে আমার মাকে দেখতে। কিন্তু তোর বাবা তো বাসা থেকে বের করে দিল তোকে। আমায় বাসা যেতে না দিলে আমি তো মাকে বাইরে নিয়ে আসতে পারি। কি করে? তোর সাহায্য লাগবে আমার, তাহলে আমি সব করতে পারবো। কি করতে হবে বল?
তুই আর জনি দুজন মিলে একটা অ্যাম্বুলেন্স নিয়ে বটতলায় আমার জন্য অপেক্ষা করবি। কিন্তু অ্যাম্বুলেন্স দিয়ে কি করবি? এত কিছু বলার সময় নেই, এখন জনির কাছে চল। তারপর রকি আর বাবু জনের কাছে চলে আসলো। ফ্রেশ হয়ে সকালের খাওয়া দাওয়া করে রকি বেরিয়ে পড়লো। রকি হাসপাতালে এসে ডাক্তারের রুমে চলে যায় আর বাইরে দাঁড়িয়ে থেকে অপেক্ষা করে জনি আর বাবু। কিছুক্ষণ পর বেরিয়ে আসলো রকি আর ডাক্তার সাহেব। জনি তাকিয়ে দেখে ডাক্তারের হাতে ব্যান্ডেজ করা, যেটা একটু আগে দেখেছে বলে তার মনে হয় না। ডাক্তার, আপনার হাতে কি হয়েছে? আরে ডাক্তার সাহেব তাড়াহুড়ো করতে গিয়ে আঘাত পেয়ে গেছে। ঠিক বলছে না ডাক্তার? কিন্তু তুই কেমন করে জানলি? কেমন প্রশ্ন করছিস তুই? আমি তো এতক্ষণ ডাক্তারের সাথে কথা বললাম। তাই তো। জনি ভাই কি বলছে এসব? চল এবার কাজ করতে হবে। চল, এবার কি করতে হবে বল। অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছিস? হ্যাঁ। তুই বাসায় চলে যা, আর বাবু আমার সাথে চল। ডাক্তার সাহেব একটু ভুল যেন না হয়, নয়তো একদম কেটে নেব। কি কেটে নিবি? আরে টাকা, এই কাজের জন্য যা টাকা দিচ্ছি সেটা কেটে নেব। ও আচ্ছা, আমি গেলাম। এ কথা বলে জনি সেখান থেকে বাসায় চলে আসলো আর ডাক্তার সাহেব সোজা রকির বাসায় চলে আসলো। ডাক্তার সাহেব রকির মায়ের চিকিৎসা করছিল বাসায় গিয়ে, কিন্তু আজকে আর বাসায় হবে না, এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। বলতেই রকির বাবা, ভাই, ভাবি সবাই চমকে ওঠে। ডাক্তার সাহেব, সব ঠিক আছে তো? রকির বাবার কথা শুনে ডাক্তার সাহেব তাকে সান্ত্বনা দেয় আর বলে তেমন কিছু হয়নি। রকির কথা সম্মতি জানালো ডাক্তার সাহেব। এবার রকির বাবার চৌধুরী সাহেব রাজি হয়ে গেল আর অ্যাম্বুলেন্স ডাকার জন্য বলল। এদিকে অ্যাম্বুলেন্সে মুখে মাস্ক আর পরনে কালো কোট পরে বসে আছে রকি, তার পাশে বসে আছে বাবু। আমরা এখানে কেন বসে আছি? হাসপাতালে রোগী আনতে গেলে অ্যাম্বুলেন্স লাগবেই, আর ডাক্তার সাহেব আমার কাছেই ফোন দেবে অ্যাম্বুলেন্স ডাকার জন্য। আচ্ছা একটা কথা বল, ডাক্তার সাহেব এত তাড়াতাড়ি তোর কথায় রাজি হয়ে গেল কেমন করে? হাতের এপার ওপার দিয়ে কাঁচি পার হয়ে গেলে যে কেউ রাজি হয়ে যাবে। কি? এমন সময় সামনে থাকা ফোনটা বেজে ওঠে। রকি রিসিভ করতে ডাক্তারের কণ্ঠ শুনতে পায়, তখন ফোনটা কেটে দিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিয়ে দেয়। রকির বাসায় এসে রকির মাকে নিয়ে হাসপাতালের দিকে রওনা দিয়ে দেয়। অ্যাম্বুলেন্সে রকির মায়ের সাথে ছিল রকির ভাবি রুমি। ফাঁকা জায়গায় এসে অ্যাম্বুলেন্স থামিয়ে বাবুকে অ্যাম্বুলেন্স চালাতে দিয়ে রকি পিছনে তার মায়ের কাছে চলে আসে। তোমার ভাই যদি জানতে পারে আমি তোমায় সাহায্য করেছি, তাহলে আমার একদম মেরে ফেলবে। আমিও তোমায় সাহায্য করতে চাচ্ছিলাম না, কিন্তু তুমি ফোন দিয়ে এত করে বলাতে আর না করতে পারিনি। তুমি যে আমার ঘরের লক্ষ্মী, এই জন্যই না করতে পারোনি। আগের মতোই বাজে আছো। তোমরা নিজেরাই আমাকে পাল্টিয়ে দিয়েছ। আম্মু, এই আম্মু দেখো আমি আসছি। জানো রকি, আমার এখনো বিশ্বাস হয় না যে তুমি ওসব করতে পারো। এসব কথা এখন বাদ দাও প্লিজ। আম্মু, এই আম্মু। ডাক্তার সাহেব আম্মুকে অজ্ঞান করে দিয়েছে। আচ্ছা আরেকটা কথা, এই টাকলা ডাক্তার আজকে এত ভয় পাচ্ছিল কেন? ইঞ্জেকশন করার সময় হাত তো সেই কাঁপছিল। আমার মতো পাপীকে দেখলে সবাই ভয় পায়। তুমি এসব নিয়ে চিন্তা করো না। শুনলাম তুমি নাকি রাতে। চুপ করতে বলেছি আমি। কথাটা একটু জোরেই বলে ফেললো রকি। রুমি ভয় পেয়ে চুপ হয়ে গেল। প্লিজ এসব কথা এখন বলো না। তোমাদের বলা সব অপরাধ আমি মাথা পেতে নেব, কিন্তু আমার মায়ের সঙ্গে একটু সময় কাটাতে দাও, একটু মন খুলে কথা বলতে দাও প্লিজ। রকির কথা রুমি চুপচাপ বসে থাকে। এক মুহূর্তের জন্য তো রুমি ভয় পেয়ে গেছে। সেই ছোট্টবেলা থেকে রকিকে দেখে আসছে সে, কিন্তু আজ পর্যন্ত এমন রূপ আগে কখনো সে দেখেনি। রকির মায়ের জ্ঞান ফেরে, রকিকে দেখে কান্না করে দেয়। মা ছেলে দ্বিতীয়বারের মতো এক হলো। ছেলেকে কাছে পেয়ে মায়ের কোলটা ভরে গেল। মন খুলে ছেলেকে দেখলো, কথা বলল, কপালে চুমু দিল। মা ছেলের এমন দৃশ্য দেখে রুমির চোখে পানি চলে আসলো। রকি বাসা ছেড়ে যাওয়ার পর থেকে এমন কোনো দিন নেই যেদিন তার মা কান্না করেনি। মা আর ছেলে কথা বলতে বলতে হাসপাতালের সামনে চলে আসে। বাবু গাড়ি থামালে রকি তার মাকে নিজ হাতে হাসপাতালের বেড পর্যন্ত পৌঁছে দেয়। রকি, এবার তোমায় যেতে হবে। বাবা এসে তোমায় দেখলে অনেক রেগে যাবে। আম্মুর খেয়াল রেখো। এই কথা বলে রকি মুখে মাস্ক পরে সেখান থেকে বেরিয়ে চলে আসে। অ্যাম্বুলেন্স জায়গা মতো পৌঁছে দিয়ে জনির বাসায় চলে আসে। রকির বাবা আর ভাই সেখানে উপস্থিত হয় আর ডাক্তারকে খুঁজতে লাগে। এমন সময় একজন নতুন ডাক্তার সেখানে হাজির হয় আর মামুন চৌধুরীর নাম করে ডাকতে থাকে।
রকির বাবা আর ভাই সেখানে গেলে সেই ডাক্তার তার পরিচয় দেয়। সে হলে দেশের অনেক বড় একজন বিশেষজ্ঞ ডাক্তার, আর সে এখন থেকে রকির মায়ের চিকিৎসা করবে বলে জানিয়ে দেয়। বিষয়টা রুমি জানতে পারা মাত্রই সে বুঝে যায় এখানে রকির হাত রয়েছে। নিজের মায়ের ভালো করে চিকিৎসা করানোর জন্য দেশের সবচেয়ে বড় ডাক্তারকে নিয়ে চলে এসেছে। রকি এই দুনিয়ায় সবচেয়ে বেশি তার মাকে ভালোবাসে, আর সেই মাকে এই অবস্থা দেখে কিছুতেই সে মানতে পারছিল না। মন খারাপ করে ঘরে শুয়ে আছে, এমন সময় দরজা লাগানোর আওয়াজ পেয়ে চোখ খুলে তাকিয়ে দেখে নীলা দরজার সামনে দাঁড়িয়ে আছে আর দরজা বন্ধ করা। নীলাকে অনেকদিন পর দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। এক দৃষ্টিতে তাকিয়ে কখন যে দাঁড়িয়ে গেছে নিজেও জানে না। একসময় এই মায়াবী চেহারা রকির বেঁচে থাকার কারণ ছিল। এই চেহারা একসময় তার ক্লান্তির ঔষধ ছিল। আজ সেই চেহারায় কষ্ট আর দুঃখের ছায়া। কাজল লাগানোর জায়গায় অশ্রু এসে জায়গা করে নিয়েছে। বাঁকা ঠোঁটের হাসিতে বরফ জমে গেছে। নীলা একটা জোরে নিঃশ্বাস ছাড়ল আর চোখ বন্ধ করে বুকের উপর থেকে ওড়নাটা এক হাতে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে রকির সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেলল। কি করছিস তুই? এই দেহ পাওয়ার জন্য এত কিছু নেই। আজ আমি তোকে স্বইচ্ছায় সব দিয়ে দেব, তবুও তোর মনের স্বাদ যদি মেটে। ওড়নাটা পরে নে। কিসের কমতি ছিল আমার ভালোবাসায়? বল, কিসের কমতি ছিল? তোর কথায় জীবন দিতে রাজি ছিলাম। তুই একবার বললে আমি তোকে সব কিছু দিয়ে দিতাম, কিন্তু তুই রাস্তার মেয়েদের টাকা দিয়ে কিনে নিলি। রকি মাথা নিচু করে ওড়নাটা নিয়ে নীলার গায়ে দিল। তখন নীলা বলল, অন্য মেয়ের কাপড় সরিয়ে রাত পার করিস, আর এখন আমার শুধু ওড়না সরাতেই চোখ সরাচ্ছিস কেন? নে আয়, জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়, যেমন অন্যদের সাথে পড়িস। কথাটা শুনে রকিয়া থাকতে পারল না, ঠাস করে থাপ্পড় মারল। এত জোরে থাপ্পড় পড়ার কারণে মেয়েটা মাটিতে গড়িয়ে পড়ল। নীলার চেয়ে রকিকে বেশি আঘাত করলো। সে পাগলের মতো বারবার আফসোস করতে লাগলো, কেন এটা করলো সে, কেন? স্কুলে যাওয়ার সময় কোনো ছেলে আমার দিকে তাকালে তুই তাকে অনেক মারতি। আমার দিকে কেউ যাতে খারাপ নজরে না তাকায় সেই জন্য সবসময় আড়াল করে রাখতিস। ঠিক তেমন করে আমিও তোকে আড়ালে করে রাখতে চাইতাম। আমি ছাড়া তোকে যেন না আর কেউ দেখে, আমি এটাই চাইতাম। কিন্তু তুই যে সবাইকে চাইবি এটা ভাবতেও পারিনি। রাস্তার মেয়েদের কাছ থেকে টাকার বিনিময়ে দেহ কিনবি, এটা জানতাম না। অবশ্য সত্যিটা আমি জেনে খুব ভালোই হয়েছে, নয়তো বোকা মেয়েদের মতো আমি আবার তোকে ভালোবাসতাম। তুই জানিস আমি আমার নিজের চেয়েও বেশি তোকে ভালোবাসতাম, কিন্তু তোর ভালোবাসা যে শুধু নারীর দেহ পর্যন্ত রয়ে যাবে এটা ভাবতে পারিনি। নীলা কথাগুলো বলছিল আর চোখ থেকে অঝরে অশ্রু গড়িয়ে পড়ছিল। আর রকি যে হাতে নীলাকে মেরেছে সেই হাত পিছনে নিয়ে ভাঙা ঘড়ির কাচের টুকরো শক্ত করে ধরে আছে। নীলার অশ্রুর চেয়ে রকির রক্তের ফোঁটা বেশি ছিল সেখানে। তুই যার পর থেকে আমি অপেক্ষা করছি কদিন তুই ফিরে আসবি, আর সেই আগের মতোই আমি তোকে ভালোবাসবো। কিন্তু ভাবতে পারিনি যে ভালোবাসার তুলনায় ঘৃণার পরিমাণ বেশি হয়ে যাবে। গ্রামের সবাই ঠিক বলতো তোকে ভালোবাসার জন্য আমার জীবন শেষ হয়ে গেছে। এতদিন আমি ভুলের মধ্যে ছিলাম, যেটা তুই ফিরে এসে ভাঙিয়ে দিলি, এই জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এতদিন বলতাম আমি রকির নামে একজনকে খুব ভালোবাসি, কিন্তু এখন থেকে বলবো রকি নামে আমি একজনকে খুব ঘৃণা করি। কথাগুলো বলে নীলা সেখান থেকে চলে গেল। রকি পাথরের মতো সেখানেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর বাবু আর জনি সেখানে আসলো। ঘরে এসে দেখে রকি পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার পিছনের দিকে যেতেই দেখলো রকির হাত থেকে রক্ত পড়ে নিচে জমে গেছে। বাবু আর জনি রকিকে ধরে খাটে বসিয়ে হাতে ব্যান্ডেজ করে দিল। এখনো পর্যন্ত রকির চমক লেগেই আছে। বাবুর ডাকাডাকিতে সে তার দিকে তাকালো। তোর হাতটা কাটলো কেমন করে? আর এতগুলো রক্ত বের হয়েছে, তবু হা করে দাঁড়িয়ে আছিস? ভাঙা ঘড়ির কাচের টুকরো তোর হাতে এলো কি করে? এগুলো টেবিলে রাখা ছিল। আমার বউকে বললাম এগুলো ফেলে দিতে, কিন্তু এখনো ফেলেনি। অনেক রক্ত পড়ে গেছে তো। নিজেকে কেন কষ্ট দিচ্ছিস? এত যখন ভালোবাসা তাহলে এসব কেন করছিস? কেন এসব খুন খারাপা করছিস?
কেন এসব খারাপ কাজে যাচ্ছিস? এখনো সময় আছে, ফিরে আয়। মেয়েটা তোর জন্য আর কি কি করবে বল। আমার হাতে সময় নেই, আর আমার জীবনে তোদের এত ভাবনা না করলেও চলবে। আর এই বাবু, তুই আমার কে লাগিস যে আমার জীবনে চিন্তা করতে হবে তোকে? শোন, আমি তোকে এখানে নিয়ে আসিনি, তুই নিজের ইচ্ছা এসেছিস, আর তাই আমার কাছ থেকে দূরেই থাক, নয়তো খুব খারাপ হবে বলে দিলাম। কথাটা অনেক রাগী কণ্ঠে বলে সেখান থেকে বেরিয়ে চলে গেল রকি। রকির কথা শুনে বাবু আর জনে চুপচাপ দাঁড়িয়ে রইল। রকি বাসা থেকে বেরিয়ে যেতেই সেখানে পুলিশের গাড়ি এসে উপস্থিত হলো। গাড়ি থেকে নেমে আসলো ইন্সপেক্টর রাসেল মাহমুদ। বাসার ভিতরে এসে রকির নাম করে ডাকতে লাগলো। পুলিশ স্যার, আপনারা আমার বাসায়? রকি কোথায়? ওকে বেরিয়ে আসতে বলো, নয়তো আমরা বের করে নিয়ে আসবো। রকি তো এখানে নেই। কিন্তু কি হয়েছে স্যার? কোনো সমস্যা কি? ভালোই ভালোই রকিকে আমাদের হাতে তুলে দাও, নয়তো তোমরা সবাই বিপদে পড়বে। কারণ একজন খুনিকে সাহায্য করলে তার শাস্তি পেতে হয়। খুনি? কিন্তু আমরা কোন খুনিকে সাহায্য করলাম? সেটা পরে জানতে পারবে। এখন বলো রকি কোথায়? রকি এক্ষুনি বাসা থেকে বেরিয়ে চলে গেল। তোমরা এখানেই থাকবে, কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করবে না। স্যার, আমি আমার বাড়ি থেকে কেন পালাবো? আমি তো কোনো অপরাধ করিনি। কথাগুলো শুনে রাসেল গাড়িতে উঠে বসলো আর সবাই উঠে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ল। অপরাধীকে আমরা সাহায্য করতেছি, তার মানে রকি আবার নিশ্চয় কিছু একটা করেছে, নয়তো আমার বাসায় পুলিশ এসে আমাকে ধমকে দিয়ে যাচ্ছে। জনি আর বাবু রকির ব্যাপারে কথা বলছিল। তারা বুঝে গেল যে রকি কোনো অন্যায় কাজে আবার পা বাড়িয়েছে, কিন্তু রকি যে বর্তমানে তার পায়ের নিচের মাটি হারিয়ে ফেলেছে এটা কেউ দেখলো না। হাঁটতে হাঁটতে রকি বাজারের মধ্যে চলে এসেছে, এমন সময় পুলিশের গাড়ি এসে তার সামনে দাঁড়িয়ে গেল আর গাড়ি থেকে সবাই নেমে এসে রকিকে ঘিরে ধরলো। চুপি চুপি প্ল্যান করে একের পর এক অপরাধ করেই যাচ্ছেন আর ভাবছেন কেউ কিছু করতে পারবে না। কিন্তু এটা ভুলে গেছিস যে দেশ এখনো আইনেই আছে, আর আইনের হাত অপরাধীর চেয়ে অনেক বড়। কি বলছেন এইসব? আর এভাবে আমায় আটকানোর কারণ কি? থানায় গেলে সব কিছু বুঝতে পারবি, চল। রাসেল রকির শার্টের কলার ধরে ধাক্কা দিয়ে গাড়িতে তুলে বসালো আর হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দিল। বাজারের প্রতিটি মানুষ রকির দিকে তাকিয়ে আছে, সবাই যেন কিছুটা সময়ের জন্য স্তব্ধ হয়ে গেছে। এর মধ্য থেকে একজন বয়স্ক জিজ্ঞেস করলো রকি কি অপরাধ করেছে। তখন রাসেল বলল, ও চাচা, কি অপরাধ করেনি এটা বলেন। মেয়ে পাচার, খুন, 2 নাম্বারি ব্যবসা, আরো কত কি করেছে। কিন্তু আমি এসব কিছু করিনি। থানায় গেলে সব পরিষ্কার দেখতে পাবি করেছিস কি না। এরপর রকিকে নিয়ে তারা পুলিশ স্টেশনে চলে আসলে থানায় এসে রকিকে তারা জেলে আটকে দিল আর সব প্রমাণ এক জায়গায় করলো। ইন্সপেক্টর রাসেল খুব চালাক অফিসার। সে জানতো রকি অনেক বড় পরিবারের ছেলে, আর তাই তার পরিবার থেকে এসব কিছুতেই বিশ্বাস করবে না। সেজন্য রাসেল বুদ্ধিমানের পরিচয় দিয়ে রকির বাবাকে ডাকলো আর কয়েকজন পুলিশ গিয়ে জনি আর বাবুকে ধরে নিয়ে আসলো। অফিসার, আমাকে এখানে কেন ডাকা হয়েছে? স্যার, আপনি একজন নামকরা সম্মানিত ব্যক্তি, কিন্তু আপনার ছেলে যে এসব কাজ করে বেড়ায় সেটা আমরা ভাবতেও পারিনি। আমার একটাই ছেলে, আপনি অপরাধীকে ধরে তাকে শাস্তি দিবেন, এটাই আপনার কাজ। আমার একমাত্র ছেলে এখানে থাকলে আমিও সেটাই বলতাম। ধন্যবাদ স্যার। দয়া করে এসব ব্যাপারে আমায় আর বিরক্ত করবেন না। আমি কোনো খুনের হোসে কথা বলতে চাই না। এ কথা বলে রকির বাবা সেখান থেকে চলে গেল। রকি বিষয়টা দেখে মুচকি একটা হাসি ছাড়া আর কিছুই করলো না। অফিসার, আমাকে এভাবে আটকে রাখার কারণ কি? আর আমি যে অপরাধ করেছি এটা প্রমাণ দেন। বিনা প্রমাণে তো পুলিশ কিছুই করে না। এক্ষুনি দিচ্ছি। এই পর্যন্ত এই এলাকায় প্রায় 300-র বেশি মেয়ে কিডন্যাপ হয়েছে, আর প্রমাণ বলছে সেগুলো তুই করেছিস। তারপর মেয়ে কিডন্যাপের সাথে সাথে মোট 7 জনের খুন হয়েছে, আর এই সবকটা খুন তাদেরই হয়েছে যারা কিডন্যাপ হয়ে যাওয়া মেয়ের বাবা মা ছিল। তারপর সবকটা খুনের কেস আমরা সলভ করে ফেলেছি। তাদের খুনিকে আমরা ধরে ফাঁসি দিয়েছি। তবে একটা বিষয় আমরা কমন পেয়েছি। খুন হওয়া প্রত্যেকটা জায়গাকার সিসি ক্যামেরা ছিল, কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এসব আমায় কেন বলছেন? আমায় যেতে দিন, আমার অনেক কাজ বাকি আছে। আজকে আমি যেতেই হবে, প্লিজ অফিসার।
ক্যামেরা বন্ধ করলেও বন্ধ করতে পারিসনি মানুষের চোখ, আর এতেই তুই ধরা পড়ে যাস। মানে কি বলছেন এসব? যেখানে যেখানে খুন হয়েছে সেখানে প্রতিটা মানুষ তোদের দুজনকে দেখেছে, যদিও এর আগে কখনো তোকে দেখেনি তারা। দেখেন স্যার, আপনি শুধু সন্দেহ করে কাউকে এভাবে আটকে রাখতে পারেন না, এটা নিয়মের বাইরে হবে। নিয়ম চাই তোর, তাই না? নিয়ম? আচ্ছা, আজ থেকে কয়েক বছর আগে এক ছেলে এক মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে খুন করে পালিয়ে যায়। কথাটা শুনে রকি চুপ হয়ে যায়, একটা কথাও আর বলল না। আশা করি এবার চুপ থাকবি। আচ্ছা, আমরা যেখানে ছিলাম এবার আসি কিডন্যাপ হওয়ার দিকে। 13 তারিখ রবিবার রাতে মুখে কাপড় বেঁধে মেয়েকে কিডন্যাপ করতে দেখে ফেলে তোরই ছোট্টবেলার জিএফ নীলা। নীলা? হ্যাঁ, নীলা। ছোট্টবেলার পরিচয়, চিনতে অসুবিধা হবে না আশা করি। আর তাছাড়া কোনো চিহ্ন তো থাকতে পারে যেটার কারণে চিনতে অসুবিধা হয়ে গেল। রকি, তুই এতটা নিচে নেমে গেলি? শেষ পর্যন্ত খুন আর কিডন্যাপ? ছি! নীলা আমাদের এসেই সঙ্গে সঙ্গে বলে দেয়, আর আমরা চুপচাপ তার পিছনে পিছনে আমাদের লোক সেট করে দেই। আর জানতে পারি সে সকল জায়গায় তুই উপস্থিত ছিলি যেখান থেকে মেয়েরা কিডন্যাপ হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যেতে একটু দেরি হয়ে যায়, নয়তো সেখানেই তোর কাহিনী শেষ করে দিতাম। এত দেরি আসতে দিতামই না। অফিসার, অপরাধী অপরাধ কবুল করতে তার বিরুদ্ধে পাকাপোক্ত প্রমাণ লাগে, যেটা আপনাদের কাছে নেই, আর যার কারণে আপনারা আমায় আটকে রাখতে পারেন না। কয়েক বছর আগের খাতা খুলবো নাকি? আমি রিয়ার খুন করিনি। অনেক জোরে কথাটা বলে রকি সেখানে বসে পড়ল। এমন সময় রাসেলের ফোনটা বেজে উঠল, আর সে তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে স্যালিউট করলো। রিয়াকে ভাই? রকির বাবার বন্ধুর মেয়ে, যার সাথে রকির বিয়ে ঠিক হওয়ার কথা ছিল। নিজের হবু বউকে ধর্ষণ করে খুন করে দিল? সেদিন ছিল গ্রামের প্রতিটি মানুষের কাছে এক অভিশপ্ত দিন। মাটিতে রক্তাক্ত হয়ে পড়েছিল রিয়ার মৃতদেহ, আর রকির হাতে ছিল সেই ছুরি যেটা দ্বারা বারবার রিয়াকে আঘাত করা হয়েছিল। পাথরের মতন জমেছিল রকি, আর তার শরীরে ছিল রিয়ার রক্ত। বাপরে, এ তো ভয়ঙ্কর ছেলে রকি, বিশ্বাস তো হয় না। সেদিনের পর কিছুদিন আমিও বিশ্বাস করতে পারিনি, কিন্তু আজ বিশ্বাস করলাম। আমার মতন বিশ্বাস করতে পারেনি নীলা আর রকির মাও। সেদিন কি হয়েছিল ভাই, একটু বলো। এমন সময় রাসেল তার হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল, সঙ্গে সঙ্গে ফোনটা দুটুকরো হয়ে অনেক দূরে চলে গেল। সেখানে থাকা সবাই অবাক হয়ে গেল। একটু আগে এই ফোনে কত সুন্দর কণ্ঠে কথা বলছিল ভদ্রতার সহিত, কিন্তু হঠাৎ কি এমন হলো? স্যার, কি হলো? একটা খুনির জন্য আমার এতদিনের চাকরি চলে যাবে নাকি? কি বলছেন স্যার? উপর থেকে ফোন আসছিল আর বলল রকিকে যেন আমি ছেড়ে দেই, আর তার রাস্তায় যেন আমি দ্বিতীয়বার না যাই, নয়তো আমার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। কি বলছেন স্যার? একজন খুনির জন্য মন্ত্রী আপনাকে ফোন দিয়ে ছেড়ে দিতে বলতেছে? স্যার, আমি এমন ঘটনা সিনেমায় বলতে দেখেছি, ভিলেনকে ছাড়াতে মন্ত্রী ঘুষ দিয়ে রাজি করায়। কিছু একটা তো আছে, তা না হলে এখানকার খবর ওখানে কি করে গেল? স্যার, আমি বলে কি, আপনি রকিকে ছেড়ে দেন, নয়তো আপনার চাকরি চলে যেতে পারে। শরীফ মিয়া, মানতে হবে আপনার মাথায় বুদ্ধি আছে, কিন্তু আপনার এই স্যারের মাথায় বুদ্ধির চেয়ে ইগোটা একটু বেশি আছে, যার জন্য এই পোশাকে একে মানাচ্ছে না। অপরাধ করে আবার বড় বড় কথা বলছিস? তুই উপর পর্যন্ত পৌঁছতে পারলে আমিও তোর শেষ পর্যন্ত পৌঁছতে পারবই। আমি তোকে ছাড়বো না। এই ভুল কখনো করবেন না, নয়তো। আরে শরীফ মিয়া, আমি এটা বলিনি। যাও, ওকে ছেড়ে দাও। ওকে স্যার। তারপর শরীফ রকিকে ছেড়ে দেয়, আর রকি বেরিয়ে এসে সেখান থেকে চলে আসলো। বসে রইল জনি আর বাবু। তোরা কি দেখছিস? যা এখান থেকে, তোদের লিডারকেই আটকাতে পারলাম না, আর তোদের কি করব? তখন জনি আর বাবু বেরিয়ে চলে আসলো। দুজনে রাস্তায় হাঁটছিল, এমন সময় বাবু বলল, ভাই বলো সেদিন কি হয়েছিল, আর কি করে রকি রিয়াকে হত্যা করলো? অনেকদিন গভীর বন্ধুত্ব ছিল রকির বাবা আর রিয়ার বাবার মাঝে। তারা একসঙ্গে ব্যবসা করতো, একসাথে চলতো। সম্পর্কটা বাড়তে বাড়তে রিয়া আর রিয়াদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। পরিবারকে
জানালে সবাই মানলেও রকি আর তার মা মেনে নেয় না, কারণ রকি আর নীলা সেই ছোট্টবেলা থেকে একে অপরকে ভালোবাসে। এটা রকির মা জানতো, তাই সেও রাজি হয়নি। কিন্তু রিয়া এক কথাতে রাজি হয়ে যায়, কারণ রিয়ার বাবার তুলনায় রকির বাবার সম্পত্তি দ্বিগুণ বেশি ছিল, আর রিয়া অনেক লোভী টাইপের মেয়ে ছিল। রিয়ার চরিত্রটাও আমার কেমন যেন লাগতো। রিয়া রকির আরও কাছে আসার চেষ্টা করতে লাগলো, কিন্তু রকি সারাদিন শুধু নীলার সাথেই থাকতো। এরপর কি হলো? তারপর রকি না চাইলেও রিয়ার সাথে সময় কাটাতে হতো, কারণ সে তার বাবাকে অনেক সম্মান করত, সব কথা চুপচাপ পালন করত। এটা দেখে নীলা দিন দিন ভেঙে পড়েছিল। একদিন হঠাৎ করেই তাদের এঙ্গেজমেন্টের আয়োজন করে ফেলে। নীলা সারাদিন কান্না করছিল। রকি তার বাবাকে বলে, কিন্তু কেউ তার কথা শুনেনি। সেই আয়োজনের দিন পুরো গ্রাম সেখানে উপস্থিত ছিল, আমরাও সবাই উপস্থিত ছিলাম, কিন্তু নীলা ছিল না। নিজের চোখে কি করে দেখবে সব? আমরা সব বন্ধুরা মিলে রকির সাথেই বসেছিলাম। তখন রকি বলে সে রিয়ার সাথে কথা বলবে, যে করেই হোক বিয়েটা ভাঙবে বলে সেখান থেকে উঠে চলে যায়। রকি সেদিন অনেক ভেঙে পড়েছিল, কেমন পাগলের মতন করতে লাগলো। রকি রিয়ার কাছে আসার কিছুক্ষণ পর রিয়ার চিৎকারের আওয়াজ শুনতে পাওয়া যায়, আর আমরা দৌড়ে সেখানে আসি, আর নিজের চোখেই বিশ্বাস করতে পারি না। কি দেখলেন সেখানে গিয়ে? পুরো শরীর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়েছিল। রিয়া আর রক্তে ভরা চক্ষু রকির হাতের ধারের পাশেই বসেছিল। তার গায়ে পোশাকে রক্তে লাল হয়েছিল। সঙ্গে সঙ্গে পুলিশ সেখানে চলে আসে আর রকিকে অ্যারেস্ট করে। রিয়ার লাশের পোস্টমর্টম করে জানতে পারা যায় কয়েক জায়গায় চাকু দিয়ে আঘাত করা হয়েছিল, আর খুনের আগে ধর্ষণও করা হয়েছিল। নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য একটা মেয়েকে খুন করে দিল। রকি সেদিন থেকে পাল্টে যায়, আর না জানি এখন কত ধরনের অপরাধ করছে। কিন্তু রকিকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাহলে সে বের হলো কেমন করে? সেদিন পুলিশ রকিকে অ্যারেস্ট করে পুলিশ স্টেশনে নিয়ে চলে যায়, আর রকির উপর অনেক অত্যাচার করে। সত্যি কথা রকি মুখ থেকে শোনার জন্য, কিন্তু রকি তখনও বলছিল সে খুন করেনি। তবে কি পুলিশ তাকে ছেড়ে দিয়েছিল? না, রকি মুখে স্বীকার না করলেও তার বিরুদ্ধে পুরো গ্রাম সাক্ষী ছিল। এই কারণে তাকে কোর্টে চালান করার জন্য নিয়ে যাচ্ছিল। ঠিক তার আগের দিনই কেমন করে যেন রকি জেল থেকে বেরিয়ে চলে আসে। বাসায় গেলে তার বাবা অপমান করে বাসা থেকে বের করে দেয়, আর কসম দেয় আর কোনোদিন ওই বাসায় পা দিলে তার মৃত মুখ দেখবে। তখন রকি বাসায় উঠতে পারে না। তার বাবার মতো পুরো গ্রামের লোকজন তাকে গ্রাম থেকে বের করে দেয়। সেদিন এক শান্তশিষ্ট রকি গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিল, কিন্তু এতদিন পর এক ভয়ঙ্কর রকি ফিরে এসেছে। অনেক দিন থেকে আমি আর রকি একসাথে থাকি, কিন্তু কোনোদিন মনে হয়নি যে রকি অতটা ভয়ঙ্কর। প্রায় সে অনেক রাত করে বাসায় আসতো, কোনোদিন গুলি খেয়ে আসতো, আবার কোনোদিন ক্ষত বিক্ষত অবস্থায় আসতো। তবে কোনোদিন আমি তাকে ডাক্তারের কাছে যেতে দেখিনি। সে নিজে নিজেই তার শরীর থেকে গুলি বের করে সেলাই করত, ক্ষতস্থানে ব্যান্ডেজ করত। তার এসব দেখে আমার নিজেকেই অনেক ভয় লাগতো। কি করে এসব? যে ছেলেটা সামান্য রক্ত দেখলেই ভয় পেত, আজ সেই ছেলেটা রক্তের সাথে খেলা করছে। আমার মনে হয় রকি তার পুরনো দিনের প্রতিশোধ নিচ্ছে। যদি সে খুন করেই থাকে তাহলে গ্রামের লোকজনের তো কোনো দোষ নেই, আর যদি সে খুন না করে থাকে তাহলে কাউকে ছাড়বেও না। রকি গলা ফাটিয়ে চিৎকার করে বলছিল সে খুন করেনি, কিন্তু আমরা একবারও তার কথা শুনিনি। সবাই তাকে মেরেছি, ঘৃণা করেছি, গ্রাম ছাড়া করেছি। তাহলে সত্যি সত্যি রিয়া নামের মেয়েটা খুন রকি করেনি, আর সেজন্য গ্রামে ফিরে এসে সবার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে। রকি খুন না করলে কে করবে? সেদিন সেখানে তো শুধু রকি আর রিয়াই ছিল। তাহলে কি রিয়ার খুন অন্য কেউ করে রকিকে ফাঁসাতে চাচ্ছে? হতেও পারে। আমাদের বিষয়টা খুঁজে দেখতে হবে, আর সবার আগে নীলার সাথে দেখা করতে হবে আমাদের। চলো। জনি আর বাবু নীলার বাসার দিকে যাবে, এমন সময় সামনে তাকাতে তাদের চোখ আটকে যায়। নীলা একটা ছেলের সাথে হাতে হাত রেখে হাঁটছে। এটা নীলা নয়? নীলা, তুমি এখানে কি করছো? আর এই ছেলেটাকে যার হাত ধরে আছো? এর নাম শাকিল। এর সাথেই আমার বিয়ে ঠিক হয়েছে। আর শাকিল, এদের সাথে পরিচয় হও। এরা আমার এক সময়ের বন্ধু ছিল। এক সময়ের বন্ধু ছিল মানে? তুমি এসব কি বলছো? তুমি তো রকিকে জানি,
এই নামটা আমার সামনে মুখে আনবে না। দেখো নীলা, আমরা যা জানি তা সব ঠিক নয়। রকির সম্পর্কে আমি জেনে গেছো? তাই তো, আমিও জেনে গেছি। আর তাই তো পুলিশকে জানিয়েছি, যাতে আসল অপরাধী শাস্তি পায়। রকির পিছনে অনেক লুকানো সত্যি আছে, যেটা আমরা এখন জানি না। এখন আমি জানি সে একটা খুনি, কিডন্যাপার, ধর্ষক, আরও না জানি কত কি। আমি পাগলের মতো অন্ধ হয়ে একটা দুশ্চরিত্র ছেলেকে বিশ্বাস করেছিলাম, যার কোনো চরিত্রই নেই। কিন্তু এতদিন পর শাকিল এসে আমার চোখ খুলে দিয়েছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে রকির কুকর্মের দৃশ্য। নীলা, তোমার সাথে কথা আছে আমার। আরে ভাই, নীলা তো একটু আমাকে তার সুন্দর গ্রামটা দেখাতে চাচ্ছে। প্লিজ এই সময় বিরক্ত করবেন না। আপনি তো বুঝতেই পারছেন আমাদের সামনে নতুন জীবন শুরু হতে চলছে। এই কথা বলে শাকিল নীলার হাত ধরে সেখান থেকে নিয়ে চলে গেল। নীলা এটা কি করছে? আর করাই উচিত। রকি যা শুরু করেছে তাতে নীলার অপেক্ষা ছাড়া আর কিছুই পেত না। এতদিন পর সে নতুন জীবন পেতে যাচ্ছে, আমাদের কিছু একটা করতেই হবে। কি করব আমরা? আমাদের তো কেউ সাহায্য করবে না, পুলিশ তো আরও না। সেদিন রকিকে অ্যারেস্ট করা অফিসার কে ছিল জানো? কে ছিল? ইন্সপেক্টর জনি। মানে আমি নিজেই নিজের বন্ধুকে সেদিন অ্যারেস্ট করেছিলাম। ডিউটির সাথে বেইমানি না করার জন্য একটুকু ছাড় দেইনি। অন্য অপরাধীদের সাথে যা যা করতাম সেটাই করেছিলাম রকির সাথে, কিন্তু তবুও আজ আমি বিশ্বাসঘাতক। বুঝলাম না। আজ পুরো পুলিশ স্টেশনে যা হলো সেদিন আমার সাথে সেরকমই হয়েছিল। একটা ফোন আসে উপর থেকে আর রকিকে কোর্টে নিয়ে যেতে বলে। রাস্তায় আমার গাড়ির সামনে একটা গাড়ি থেমে যায়। দুর্ভাগ্যবশত আমরা সবাই রেগে তার কাছে যাই, আর এদিকে রকি পালিয়ে যায়। তারপর আর কি? খুনি বন্ধুকে পালাতে সাহায্য করায় আমি হয়ে গেলাম বেইমান অফিসার। চাকরি গেল, সম্মান গেল, সব চলে গেল, রয়ে গেলাম আমি। কেউ তো আছে যে রকিকে সাহায্য করছে সেই তখন থেকে। কেসটা নতুন করে শুরু করতে হবে। আমার মন বলছে কিছু একটা আছে যেটা আমরা কেউ দেখতে পাচ্ছি না, আর যেটা দেখছি এটা আসল না। চলো তো বাসায় যাব, দুপুর হয়ে গেছে। এই কথা বলে জনি আর বাবু তাদের বাসায় চলে যায়। এদিকে নীলা আর শাকিল হাতে হাত দিয়ে হাঁটছিল। হঠাৎ নীলা তার হাতটা টেনে নিল। নীলার মন এখনও মানছে না, অন্য ছেলের হাত ধরতে তার মন এখনও সহমত হচ্ছে না, কিন্তু রকির প্রতি তার ঘৃণার কারণে নীলা এসব করছে। বাহ নীলা, মানতে হবে, তোমার মতো সুন্দরীরা শুধু চেহারায় না, সব দিকেই সুন্দরী হয়। কি জবাবটাই না দিলে তুমি ওদের। ধন্যবাদ, তুমি সঠিক সময়ে এসে আমায় পথ দেখিয়েছো। আজ আমি কিছু না করলে না জানি আরো কত মেয়ে তার মা বাবা হারাতো, কিডন্যাপ হয়ে কোথায় কোথায় পড়ে থাকতো। আরে এখানে আমি করলাম, যা করার তো তুমিই করছো। আমি তো শুধু রকির সত্যিটা তোমার সামনে নিয়ে আসছি। বাসায় চলো তো, আমার ভালো লাগছে না। যথা হুকুম মহারানী। এই কথা বলে শাকিল আর নীলা তার বাসায় চলে আসলো। বাসায় আসতে নীলা তার নিজ রুমে এসে দরজা বন্ধ করে আয়নার সামনে বসে পড়ে। কি হচ্ছে আমার? আমি কেন খুশি হতে পারছি না? রকি নামের পাপ্পিকে আমি শাস্তি দিয়েছি। শাকিলের মতো এত ভদ্র আর সুন্দর মনের ছেলেকে আমার পাশে পেয়েছি, তবু কেন আমি খুশি হতে চেয়েও পারছি না? কেন বারবার ওর কথা মনে হচ্ছে? কেন? কথাগুলো নিজে নিজে বলতে বলতে আয়নার সামনে থাকা জিনিসপত্র মাটিতে ছুঁড়ে মারল। হাতে দেওয়া চুড়িগুলো মাটিতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। কিছুক্ষণ মাথা নিচু করে বসে থেকে পিছনে ঘুরে তাকিয়ে দেখে চুড়িগুলো ভেঙে পড়ে আছে। এটা সেই চুড়ি ছিল যেটা রকি শেষবার নীলাকে দিয়েছিল। এতদিন ধরে যত্ন করে রেখেছে, কিন্তু আজ সে নিজ হাতে সেগুলো ভেঙে দিল। এই ভেঙে যাওয়া চুরির মতো তুই আমার মন ভেঙে টুকরো টুকরো করেছিস। আমি কি করে তোকে ছেড়ে দেব? নীলা আনমনে কথা বলতে বলতে ভেঙে যাওয়া চুড়িগুলো এক জায়গায় করলো। ফেলে দিতে চেয়েও পারল না। এতদিনের যত্নে রাখা জিনিস কি করে ফেলে দেয়? এই ভেঙে যাওয়া চুরির মতো কি আমিও কোনোদিন রকিকে আমার মন থেকে ফেলে দিতে পারবো?
নীলা প্রশ্ন মাথায় নিয়ে দাঁড়িয়ে থেকে যায়। নীলার কথাগুলো শুনে দরজার ওপাশে দাঁড়িয়ে রয়েছে শাকিল। নীলা চুরির টুকরোগুলো টেবিলের উপর রেখে খাটের উপর শুয়ে পড়ে। এপাশ থেকে আস্তে আস্তে জায়গা ত্যাগ করতে লাগে শাকিল। সেখানে এক ফাঁকা জায়গায় এসে পকেট থেকে ফোনটা বের করে মেসেজ টাইপিং করে সেন্ড করে সেখান থেকে চলে গেল। সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, তবুও রকি বাসায় এসে দেখে জনি আর বাবু চিন্তায় পড়ে গেল। তবে এটা বিপদের চিন্তা। না জানি কার নাম রয়েছে রকির লিস্টে। সব কিছু জেনেও আমরা এভাবে বসে থাকতে পারি না, কিছু একটা করতে হবে আর রকিকে আটকাতে হবে। রকির বিরুদ্ধে কোনো পাক্কা প্রমাণও নেই, তাহলে আমরা কি করব? তুমি রকির সাথে সাথে থাকবে আর দেখবে রকি কোথায় কোথায় কি কি করছে। ওকে। জনের কথা মতো বাবু রকির পিছু করতে লাগে। কখন কোথায় কি করছে সব কিছু দেখতে লাগলো আর জনের কাছে ফোন দিয়ে জানাচ্ছিল। কিন্তু জনি আর বাবুর চেয়ে দ্বিগুণ চালাক ছিল রকি। রকি টের পেয়ে যায় কেউ তার পিছু করছে। বুদ্ধি খাটিয়ে সে বের করে ফেলে আর জানতে পারে বাবু তার পিছু করছিল। তুই আমার পিছু করতেছিস কেন? এক্ষুনি তো মাথায় বাড়ি দিচ্ছিলাম। আমার কোনো দোষ নাই, আমি কিছু করিনি, আমাকে মেরো না রকি ভাই। তুই আমাকে ভাই কবে থেকে বলতে লাগলি? আর এসব কি? হ্যাঁ, ছোট বাচ্চার মতো ভয় পাচ্ছিস কেন? ভয় পাবো না তো আনন্দ করব। সামনে একটা ভয়ঙ্কর ক্রিমিনাল দাঁড়িয়ে আছে আর আমি তার কাছে অপরাধ করে ধরা খেয়েছি, না জানি কখন কি করে ফেলে। দেখ দোস্ত, তুই আমার সাথে এতটা দিন থেকেছিস, আমার পরিবারের অবর্তমানে তুই সঙ্গী হয়েছিস, তবুও তুই আমায়... না থাক, যা হবার হয়ে গেছে। আমি তো আগে থেকেই জানতাম এমন কিছুই হবে। হ্যাঁ অবশ্যই, কিন্তু একটা কথা বলতো, শুধু তুই প্রতিশোধ নেওয়ার জন্য এতগুলো মানুষকে কেন মেরেছিস আর এতগুলো মেয়েকে কেন কিডন্যাপ করেছিস? প্রতিশোধ নিতে আসলে সবার আগে তো নিজেকেই খুন করতাম, যে সবার খুশি কেড়ে নিয়েছে। ভালোবাসা, বন্ধুত্ব, ভরসা কোনো কিছুরই মূল্য দিতে পারেনি। নীলার বিয়ে ঠিক হয়ে গেছে আর সেই ছেলের হাত ধরে নীলা ঘুরছে। দেখলাম আর কথাও বললাম, ছেলেটা ভালোই দেখতে। কথাটা বলে রকি ছোট্ট একটা ঠোঁট বাঁকানো হাসি দিয়ে সামনে হাঁটতে লাগলো। এটা দেখে বাবু অবাক হয়ে তার পিছনে পিছনে যেতে যেতে জিজ্ঞেস করলো, এত দুঃখের একটা খবর শুনে তুই শুধু হাসলি? তো কি করব, এখানে বক্স নিয়ে এসে ডান্স করি। তুই কি সত্যি সত্যি নীলাকে ভালোবাসিস না? নীলা যা বলেছিল তুই ওর সাথে শুধু টাইম পাস করেছিস, এটা তাহলে সত্যি কথা বলেছে? নীলা নিজেই জানে আমি তাকে কতটা ভালোবাসি। তাহলে তুই কেন তার থেকে দূরে সরে যাচ্ছিস? কিছু একটা কর, মেয়েটা নয়তো মরে যাবে। দাদির মুখে গল্প শুনেছিলাম, কোনো অপরাধী অপরাধ করলে তাকে সে কলের সাথে হাত পা বেঁধে আগুনে পুড়িয়ে দেওয়া হতো। তখন সেই অপরাধী কিছু করতে চেয়েও করতে পারতো না, শুধু আগুনে পোড়া ছাড়া। আমিও তাই পড়ছি। তুই কি বলতে চাচ্ছিস? তোর হাত কে বেঁধে রেখেছে? এসব তো তুই নিজে ইচ্ছেই করেছিস, নাকি অন্য কারোর ইচ্ছেতে? আমি এখন এসব বলতে পারবো না, আমার হাতে সময় অনেক কম। শুধু এটুকু জেনে রাখ, আমি যা করছি সবকিছু ভালোর জন্য করছি। ভালোর জন্য কি কেউ কাউকে খুন করে বা মেয়েদের কিডন্যাপ করে? খুব তাড়াতাড়ি তোরা সব জানতে পারবি। এখন আমার হাতে সময়ের অভাব, তুই শুধু আমার একটা কাজ করে দে। কি কাজ? আমি তোকে কিছু জায়গার ঠিকানা দিচ্ছি আর একটা ফটো দিচ্ছি। তুই সেখানে গিয়ে লোকজনের কাছে শুধু শুনবি তোকে তারা দেখছে কিনা আর কখন কখন দেখছে। এনে। কিন্তু এটা তো শাকিলের ফটো। হ্যাঁ, শাকিলের ফটো। পুলিশ অফিসার বলেছিল যেখানে মানুষ খুন হয়েছে সেখানে আমাদের দুজনকে দেখেছে, কিন্তু আমি শুধু একা গিয়েছিলাম। তার মানে আরো একজন আছে? হ্যাঁ, আর জনিকে ফোন দিয়ে বলবি সে যেন নীলার পিছু করে। আমি ফোন ব্যবহার করতে পারবো না, পুলিশ আমার চারপাশে পড়ে আছে। তুই কি করতে চাচ্ছিস? আজ আমার অনেক বড় কাজ আছে, তুই যা, সময় নষ্ট করিস না ভাই, বাসায় দেখা হবে। তারপর বাবু আর রকি আলাদা রাস্তায় হাঁটতে লাগলো। বাবু কিছু দূর আসার পর বাবু জনের কাছে ফোন দিল। বলো বাবু, রকি এখন কোথায় আর কি করছে? ভাই তুমি পাঠিয়েছো রকির পিছু করতে, কিন্তু সে আমায় তার কাজের জন্য পাঠাচ্ছে।
আরে বোকা, তোমায় দূরে পাঠিয়ে দিয়েছি যাতে তুমি ওর পিছু করতে না পারো। তোমায় বোকা বানানো যে এতটা সহজ এটা আমি জানতাম না। কিন্তু রকি বলল সে যা করছে সব ভালোর জন্যই করছে, আর তার সময় নেই বলে আমাকে সাহায্য করতে বলল। আর কি বলেছে রকি? আজ তার অনেক বড় কাজ আছে, সেজন্য তার হাতে সময় নেই। নিশ্চয়ই বড় কিছু করতে যাচ্ছে রকি, ওকে আটকাতেই হবে, না জানি কার খুন করে দেয়। আমি এখন কি করব? নিজের কাজ করো, বাই। বলে ফোনটা কেটে দিল জনি। মাথায় বড় একটা চিন্তা ঢুকে গেল তার। কি করবে সে, আর কি করে রকিকে আটকাবে? এদিকে রকির সামনে এগিয়ে যাচ্ছে, তাড়াহুড়ো করে হাঁটছিল, মুখে ছিল কালো একটা রুমাল। হাঁটতে হাঁটতে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সেখানে ছিল অনেক লোকজন, যাদের প্রায় সবার কাছে বন্দুক ছিল। রকি সেখানে গেল, আর একজনের সামনে যেতেই সেই লোকটা দেরিতে আসার জন্য রকিকে কিছু কথা শুনিয়ে মুখ থেকে রুমাল সরিয়ে কাজে লেগে যেতে বলল। রকি কোনো কথা না বলে কাজে লেগে গেল। দরজা খুলতে ভিতরে থাকা মেয়েগুলো ভয়ে পিছনে সরে যেতে লাগলো। প্রত্যেকটা মেয়ের হাত আর মুখ বেঁধে রাখা ছিল, আর রকি তাদেরকে সেখান থেকে নিয়ে একটা বিশাল ট্রাকে জমা করতে লাগলো। এখানে থাকা প্রত্যেকটা লোক এই একই কাজ করছিল। কিডন্যাপ হয়ে যাওয়া প্রত্যেকটা মেয়েকে এখানে দেখা যাচ্ছিল। মেয়েগুলো কথা না শুনলে তাদের উপর অনেক অত্যাচার করা হচ্ছিল। রকি চুপচাপ কাজ করছিল। কাজ করতে করতে হঠাৎ করে রকি থমকে দাঁড়িয়ে গেল। সে তার নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না। সে ভেবে পাচ্ছিল না নীলা এখানে কি করে এলো। রকির কাছ থেকে কিছু দূরেই দাঁড়িয়েছিল নীলা, তার পাশে ছিল শাকিল। নীলা রকিকে এই অবস্থা দেখে থমকে দাঁড়িয়ে আছে। রকির হাতে থাকা দড়ির আরেক মাথা ছিল মেয়েদের হাত বাঁধা, আর তাদের কুকুরের মতো টেনে টেনে নিয়ে যাচ্ছিল রকি। বিষয়টা দেখে নীলার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। নিজেকে আটকাতে না পেরে রকির কাছে এসে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে রকিকে ঠাস ঠাস করে থাপ্পড় মারল। তুই একটা মানুষ রূপী জানোয়ার, তুই আর কি করবি? আর কত মায়ের বুক এভাবে খালি করবি, আর পরিবার থেকে তাদের এসব খুশি কেড়ে নিবি? তোর কি মনে নেই যে এরকমই তোর বাসায়ও একটা মা আছে, বোনের মতো ভাবি আছে? তোর কি একটু হাত কাঁপে না এসব করতে? আরে তোর হাত কাঁপবে কেন? আমি তো ভুলেই গেছিলাম যে জানোয়ারদের কখনো ইমোশন হয় না, যাকেই পাবে তাকেই স্বীকার করবে। আচ্ছা, তুই এগুলো মেয়েকে কিডন্যাপ করার আগে আমাকে কেন কিডন্যাপ করে এদের হাতে তুলে দিলি না? বল, জবাব দে। রকি চুপচাপ দাঁড়িয়ে রইল। তার বলার মতো কোনো কথাই রইল না। পাথরের মতো দাঁড়িয়ে আছে। এতক্ষণে চারদিকে জানাজানি হয়ে গেল যে বাইরে থেকে মেয়ে আর একটা ছেলে আসছে। শাকিল আর নীলাকেও তারা ধরে নিল আর অন্য মেয়েদের সাথে বেঁধে ফেললো। এমন সময় রকি সেখানকার লিডারের কাছে গিয়ে বলল, আজকে বাইরে থেকে লোক চলে আসছে। আমার মন বলছে আজকে ডেলিভারি দেওয়া ঠিক হবে না, না জানি ওরা পুলিশের লোকও হতে পারে। তাই বলছি আজকের রাতটা অন্য কোথাও কাটিয়ে কাল রাতে ডেলিভারি দেওয়া ঠিক হবে। রকির কথার সাথে প্রায় সবার একমত প্রকাশ করলো, আর সেজন্য সব মেয়েদেরকে নিয়ে জায়গা বদল করে নতুন একটা জায়গায় আসলো। আর সব মেয়েদের আবার একটা বিশাল রুমে আটকে দেওয়া হলো। নীলা তাদের মধ্যকার একজন ছিল। ভয়ে তার হার্টবিট বেড়ে গেল। তার চেয়ে রকির কথা ভেবেই তার রাগের লেভেলটা বেড়ে গেল। কিন্তু আশেপাশে তাকাতে সে অবাক না হয়ে পারল না। সেখানে থাকা সকলেই হাসি ঠাট্টা করতে ব্যস্ত হয়ে গেল। কেউ গল্প করছে তো কেউ গান বলছে। নীলা এসব দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তোমাদের মনে কি এতটুকুও ভয় নেই? তোমাদের কিডন্যাপ করা হয়েছে। তোমরা তো এমন করছো যেন তোমাদের পিকনিকে নিয়ে আসা হয়েছে। এখানে যারা প্রথম আসে তারা সবাই এই কথাটাই বলে। মানে হলো এখানকার সকলেই পিকনিকে আসছে। যদিও তাদের কিডন্যাপ করা হয়েছে, তবে তাদের সকলের মনে আশা রয়েছে যে রকি ভাই একদিন সবাইকে মুক্ত করে দেবে, আর রকি থাকতে তাদের কিচ্ছু হবে না। আরে ওই রকি তোমাদের কিডন্যাপ করে এখানে আটকে রেখেছে, আর তুমি বলছো সে তোমাদের মুক্তি করে দিবে? তোমার বিশ্বাস হবে না জানি, কিন্তু এখানে থাকা প্রত্যেকটি মেয়ে এই একটা কথাই আশা ভরসা তুমি এক সময় করবেই। এমন সময় দরজা খুলে রকি ভিতরে এসে ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়ে রাগী কণ্ঠে জোরে জোরে বলতে লাগে, আমার সাথে ভুল বোঝাবুঝি করে তুই ব্রেকআপ করলি, আমায় পুলিশে ধরিয়ে দিলি, ওই শাকিলের সাথে বিয়ে করতে যাচ্ছিস। এসবের জন্য কি আমি কখনো তোকে কিছু বলেছি? তাহলে তুই কেন বারবার আমার কাজে নাক গলাতে চলে আসিস?
কেন বারবার বিপদের দিকে দৌড়ে আসিস? ছোটবেলায় কি তোর মা বিপদের সাথে তোর নাড়ি বেঁধে দিয়েছিল নাকি? হ্যাঁ, একদম আমার উপর চিল্লাবি না। আমি তোর সত্যিটা জানলেও পুরো গ্রাম তোর সব সত্যিটা এখনো জানে না, আর আমি জানানোর জন্য সব কিছু করব। কি করবি জানি? হ্যাঁ, কি করবি? তুই যে এতগুলো পরিবার নষ্ট করেছিস, এত মেয়ের জীবন নষ্ট করেছিস, তার উপযুক্ত শাস্তি দেব। আর তোর হাত থেকে আমার গ্রাম সহ পুরো দেশটা বাঁচাবো। আর কত শাস্তি দিবি? হ্যাঁ, আর কত? মিথ্যা খুনের অপরাধে পরিবার ছাড়া করেছিস, মিথ্যা ধর্ষণের অপরাধে গ্রাম ছাড়া করেছিস, মিথ্যা অপরাধে ভালোবাসার থেকে দূরে করেছিস। আর কি করতে চাস বল? কি বললি তুই? মিথ্যে অপরাধ? দেখ নীলা, বিয়ে করবি ভালো কথা, কিন্তু হঠাৎ করে একটা অজানা অচেনা ছেলের উপর এতটাও বিশ্বাস করিস না। ও, এখন তোর হিংসা হচ্ছে তাই না? আমি আর শাকিল সুখে থাকবো এটা তুই দেখতে পারবি না, কারণ তুই তো আমার জীবনটাকে তছনছ করে দিতে চেয়েছিলি। আমার মোটেও হিংসা হচ্ছে না। আর যাই হোক, তুই তো সুখে থাকবি, এটাই অনেক। অন্তত কেউ তো আর বলতে পারবে না যে রকির সাথে থেকে তোর জীবনটা শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনে তোকে চিন্তা না করলেও হবে। চিন্তা করার আমারও কোনো শখ নেই, শুধু এটুকুই বলতে আসছিলাম, এখন থেকে পরিবারের কাছে যাওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। আচ্ছা, তুই এটা বল, তুই এখানে কোন দুঃখে আসলি? না মানে কেমন করে আসলি? আজকে আমি আর শাকিল একটা বড় পার্টিতে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার সময় তোর এসব কাজ দেখে আমি চমকে যাই। যদিও এর আগেও তোর এমন নোংরা কাজ দেখেছি, কিন্তু এভাবে মেয়েটাকে টানতে টানতে নিয়ে যেতে দেখে আমার অনেক রাগ উঠে যায়। আর তখন জানি না, তোর মতো পেতনির মাথায় বুদ্ধির বদলে রাগে ভরে দিছে খান। আচ্ছা, এই পার্টিতে যাওয়ার প্ল্যান কার ছিল? শাকিলের। আর আজকে তো সে আমায় অনেক বড় সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু তার আগে এসব। জানি না সে এখন কোথায়। আরে রে রে, তোর দেখছি তার জন্য অনেক চিন্তা হচ্ছে। হবে না কেন? সে আমার ভবিষ্যতের স্বামী। ও হ্যালো, এখনো বিয়ে হয়নি। আর হ্যাঁ, এভাবে অচেনা একজনের সাথে রাতে বেরিয়ে আসা কি খুবই জরুরি ছিল? আমি আসলে বুঝি না, এই মেয়েরা সারপ্রাইজের কথা শুনলে এত খুশি হয়ে যায় কেন? ফালতু কথা একদম বলবি না। তুই কোনোদিন আমায় সারপ্রাইজ দিয়েছিস বল? আমি তো আর এরকম গুন্ডার হাতে তুলে দিয়ে সারপ্রাইজ বলিনি। আচ্ছা যাই হোক, তুই ফোন নিয়ে আসছিস? হ্যাঁ, নিয়ে আসছি। কি করবি? ম্যাডাম, আপনি কিডন্যাপ হয়েছেন। শ্বশুর বাসায় আসেন, নিজে ফোন নিয়ে থাকতে দেব? দে আমায়। ভালো করে বললেই তো হয়, নে ধর। রকি ফোনটা নিয়ে লক খুলে ফেলে। তখন নীলা মাথা নিচু করে নেয় আর রকি বলে, বাপরে, এখনো সেই আগের পাসওয়ার্ড, আগের ওয়ালপেপার। আচ্ছা, আমি একটু কথা বলে আসছি। রকি ফোনটা নিয়ে একটু আড়ালে কথা বলতে গেল। নীলা মুচকি মুচকি হাসছে। রকি বাবুর নাম্বারে ফোন দিল। হ্যালো, কে বলছেন? আমি রকি বলছি। তোকে যে কাজ দিয়েছিলাম সেটার কি হলো? তোর দেওয়া সব ঠিকানা আমি দিয়েছি, আর সেখানকার প্রায় সবাই শাকিলকে দেখেছে, কিন্তু আমার মাথায় একটা জিনিস ঢুকছে না, যেখানে যেখানে মানুষ খুন হয়েছে সেখানে সেখানে শাকিল কেন আসবে? শুধু এটাই না, যাদের মেয়ে বা বোন কিডন্যাপ হয়েছে তাদের বাসায়ও শাকিল গিয়েছে। কিন্তু কেন? খুন হওয়া মানুষের বাসায় গেছে খুনের সংবাদ দেওয়ার জন্য, আর কিডন্যাপ হওয়া মেয়ের বাসায় খবর দিয়েছে শাকিল, কিন্তু আলাদা আলাদা লোক দ্বারা। তুই এত কিছু কেমন করে জানলি? আচ্ছা, তুই এক কাজ কর, তুই বাসায় চলে যা, আমি রাখলাম, বাই। ফোনটা কেটে দিয়ে রকি চিন্তায় পড়ে গেল। সে এখন কি করবে? তার কি করা উচিত এখন? এসব ভাবতে ভাবতে নীলার ফোন নীলার হাতে দিয়ে চলে গেল। বাদরের বাচ্চা বাঁদর, তুই হয়তো ভুলে গেছিস তোর চেয়ে চালাক আমি কম না। তুই কার সাথে কথা বললি এটা আমি এখন জেনে যাব। কথাটা বলে নীলা ফোন চালু করে রেকর্ড হওয়া রকির কথাগুলো শুনে নিল। পাশ থেকে সুমি বলল, আচ্ছা, তোমার নাম নীলা তাই না? হ্যাঁ, কিন্তু তুমি জানলে কেমন করে?
আমার জানা মতে রকি শুধুমাত্র একটা মেয়ের সাথে তুই করে কথা বলে, যেটা হচ্ছে তুমি। আমি এই পর্যন্ত কোনো মেয়ের সাথে তুমি করেও কথা বলতে শুনিনি। ওই বদের বাচ্চার কথা আমার সামনে বলবে না। এমন সময় রকি দরজা খুলে ভিতরে এসে নীলার হাত থেকে ফোনটা কেড়ে নিল আর বলল, আচ্ছা তুই তো বিয়ে করেছিস, তাহলে আমার জন্ম তারিখের পাসওয়ার্ড রেখেছিস কেন? এখানে থেকে বের হতে পারলে ওয়ালপেপার আর পাসওয়ার্ডটা পাল্টে দিস। আমার মোবাইল আমার ইচ্ছে, তোর এত চিন্তা লাগছে কেন? জীবন থেকে তো বের করে দিয়েছিস, তাহলে ফোনে রেখে কি লাভ? কথাটা বলে রকি চলে যায় আর নীলা করুণ দৃষ্টিতে রকির দিকে তাকিয়ে থাকে। নীলার চোখ কিছু একটা বলতে চায়, কিন্তু মুখে সেটা ফুটে ওঠে না। রকি সেখান থেকে বের হয়ে শাকিলকে খুঁজতে লাগলো, কিন্তু সব জায়গায় খুঁজেও শাকিলকে পায় না। নীলা আর শাকিল একসাথে আসলে নীলাকে ধরলেও শাকিলকেও ধরবে। যদি আমার সন্দেহ সঠিক না হয় তাহলে। এসব ভাবতে ভাবতে রকি সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় শাকিল তার সামনে চলে আসলো। আরে মিস্টার রকি, আপনি নিশ্চয়ই আমাকে খুঁজতেছেন, কিন্তু একটা কথা কি জানেন, বনের রাজা সিংহ কখনো জঙ্গলে বন্দি থাকে না। তুই এতগুলো খুন করেছিস, তুই নীলাকে এখানে নিয়ে আসছিস? জানতে অনেকটা সময় নিয়ে ফেলেছি, চল আমরা বসে কথা বলি। এই তোরা মিস্টারকে একটু যত্ন করো। এই কথা বলতেই পাশ থেকে কয়েকজন এসে রকির হাত বেঁধে ফেললো আর ছাদে নিয়ে গিয়ে পিলারের সাথে বেঁধে ফেললো। আমি ভাবতেও পারিনি যে সব কিছু এত তাড়াতাড়ি হয়ে যাবে। আমি তো নীলাকে তোর কাজটা দেখাতে নিয়ে আসছিলাম, কিন্তু নীলা নিজেই ফাঁদে পা দিয়ে দিল। নীলাকে ছেড়ে দে। আচ্ছা ঠিক কথা, মজা হচ্ছে না। আরে নীলাকে তো কেউ নিয়ে আসো। তখন কয়েকজন গিয়ে নীলাকে ধরে নিয়ে এসে বেঁধে ফেললো। শাকিলকে দেখে নীলা চমকে গেল। শাকিল, তুমি এখানে কি করছো? তুমি এখান থেকে চলে যাও। আরে ভাই, এই মেয়েটা কি অন্ধ নাকি রে? আরে তুই কি দেখতে পাচ্ছিস না আমি এদের বস, আমিই বস। কি? আরে হ্যাঁ। আচ্ছা, তোমাদের সময় নষ্ট করে লাভ নেই, বলো তোমাদের সেই ইচ্ছে কি? আরে আমি গন্ডা হলেও দয়ালু, সবার ইচ্ছে পূরণ করি। যেমন অন্যরা মরার আগে বলতো তার মেয়ের কি হবে, তার বউয়ের কি হবে, তো তার ইচ্ছে পূরণ করে তার মেয়েকে আমি বিদেশে পাঠিয়েছি, আর কারো বউকে তো তোমার বিয়ে ছাড়াই বউ বানিয়েছি। ছি। আরে এখানে ছি করার কি হলো? মানুষই তো মানুষের উপকার করে, যেমন এই রকির করতেছে তোমাদের সবাই। রকি কারো উপকার করে না, সে তো তোর সাথে মিলে এসব নোংরা কাজ করছে। আরে না না, ভালোবাসায় ভুল বোঝাবুঝি থাকলেও মরে শান্তি হয় না, আর তাই তোমার শান্তির জন্য আমি সব কিছু বলছি। তোমরা যাকে খুনি ভাবছো সে কোনো খুনি নয়, কারণ তার নামে খুন হওয়া সব খুন আমি নিজেই করছি। আর সে তো দেশে একজন সাধারণ নাগরিক, আর সাথে আছে আরও একটা আছে। মানে? বাকিটা বলো রকি সাহেব। আরে নীলা, তুই এসবে কান দিস না। না না, আমায় শোনাতে হবে না। কি বলে শাকিল তুমি? আরে লজ্জা পাচ্ছিস কেন, বলে দে। নীলা, আমি যে শাকিলের জায়গাটা মানে এদের সবার বস হতে চলেছি এটাই বলতে চাচ্ছে। তো চলো, একবার ঘোষণা যখন হয়েই গেছে আর দেরি করে কি লাভ। তো ফাইলক, তোমরা একটু শুরু হয়ে যাও। হা হা হা, ডায়লগ অনেক সুন্দর ছিল, লেখককে তো নোবেল দেওয়া উচিত। আরে ভাই, তোরা আমার মান সম্মান তো নষ্ট করিস না, এটা তোমাদের ছেলে মেয়েদের জীবনের প্রশ্ন। তোমরা শুরু না হলে আমাকেই শুরু হতে হবে। কথাটা বলে শেষ করতেই সেখানে থাকা প্রতিটি লোক শাকিলের দিকে বন্দুক ধরে দাঁড়িয়ে গেল, আর দুজন এসে রকিকে খুলে দিল। আরে অভিনয় করা আসলেই অনেক কঠিন, জানি না অভিনেতারা কেমনে যে করি। রকি তুই এসো। আরে ভাই, পিকচার আভি বাকি হ্যাঁ মেরে দোস্ত। মানে? তুই একটু চুপ, শাকিলের কাহিনীটা শেষ করি। একসাথে এতগুলো ক্যারেক্টার রাখা যাবে না, লাভের থেকে লস হয়ে যাবে। তো শাকিল, কেমন লাগলো আমার এন্ট্রি? তুই এসব কি করছিস? এই তোদের বস আমি, আর তোরা ওর কথা কেন শুনছিস? আমায় ছেড়ে দে, নয়তো তোদের কাউকে ছাড়বো না। আরে ভাই, তুই মনে হয় বুঝতে পারিসনি যে তুই মৃত্যুর মুখে দাঁড়িয়ে গেছিস। তোর চেলাপেলারাই তোর মুখে গুলি ধরে আছে। জঙ্গলের সব পশু পাখি চাইলে সিংহকেও বন্দি করে ফেলতে পারে। রকি তুই কি চাস? তুই আজ পর্যন্ত যত অন্যায় করেছিস সব অন্যায়
গ্রামের সকল লোকজনের সামনে স্বীকার করতে হবে, নয়তো এখান থেকেই তোর সময় শেষ। আমি সব কিছু বলতে রাজি আছি, তবুও আমায় মারিস না। এটুকু সাহস নিয়ে কি করে মাফিয়া হয়ে কাজ করিস বল? মাফিয়া হতে কলিজা লাগে, কলিজা। এই তোরা পাশের এলাকা পর্যন্ত খবর পৌঁছে দে, আজ বিশাল সমাবেশ হবে। রকির কথা মতো এই গ্রাম সহ পাশের 2-4টা গ্রামেও ঘোষণা করে দেওয়া হলো। দলে দলে লোকজন আসতে লাগলো। এক সময় রকির পরিবার চলে আসলো। তো ভাইয়েরা আর বোনেরা, আজ এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্যন্ত জনপ্রিয় মাফিয়া শাকিল মাহমুদ। শুরু হয়ে যাও বস। আমাকে ফাঁসানো হচ্ছে, প্লিজ আমাকে বাঁচিয়ে নিন এই গন্ডার হাত থেকে। আরে এটা তো ওভার স্মার্ট হয়ে গেল, এটা তো লেখা ছিল না। আচ্ছা কোনো ব্যাপার না, আমি তোকে ট্রেজারটা দেখে দিই। সুমি। রকির ডাকে একদল মেয়ে বেরিয়ে আসতে লাগলো। গ্রামের সবাই এটা দেখে অবাক হতে বাধ্য হয়ে গেল। যারা মেয়েকে মৃত বলে ঘোষণা করেই দিয়েছিল, তারা জীবিত মেয়েকে দেখে দেহে প্রাণ ফিরে পেল। সব মেয়েরা তার পরিবারের কাছে চলে গেল। আমি কি আর কিছু বলবো নাকি হাত চালাবো? বলছি, হ্যাঁ, আমি গ্রামে হারিয়ে যাওয়া সকল মেয়েকে কিডন্যাপ করে বিদেশে বিক্রি করে দিই। কোনো পরিবারে গিয়ে বিদেশি টাকার লোভ দেখিয়ে মেয়েকে নিয়ে বিক্রি করেই দিই। তারপর? আমি শুধু একটুকুই করি, আর কিছু না। সমস্যা নেই, আমি বলছি, তুই যে সকল মেয়েদের নিজের প্রেমের জালে ফাঁসাতে পারিস না, তাদের পরিবারে গিয়ে বিদেশের চাকরির কথা বলে টাকার লোভ দেখিয়ে মেয়েকে নিয়ে এসে বিদেশে পাচার করে দিস। আর যখন মেয়েকে হারিয়ে বাবা মা দুজনই আইনের সাহায্য নিতে যায়, তখন তুই তাদের খুন করে দিস, কারণ তারা তোকে চিনত আর তুই কোনো প্রমাণ ছাড়তে রাজি ছিলি না। হ্যাঁ, আমি করেছি এসব। বাংলাদেশে যত মেয়ে আছে আমি তাদের সবাইকে পাচার করব, কারণ মেয়েরা জন্মই নেয় ছেলেদের চাহিদা মেটানোর জন্য। কথাটা বলার সঙ্গে সঙ্গে রকি ঠাস করে জোরে একটা থাপ্পড় মেরে দিল। তুই তো ভুলে গেছিস কোনো এক মেয়েই তোকে জন্ম দিয়েছে। হ্যাঁ, আমি জন্ম নিয়েছি সেই মেয়ের পেট থেকে, যে মেয়ে টাকার কাছে বিক্রি হয়ে যেত, যে মেয়ে নেশা না করে একটা দিন থাকতে পারতো না, যে মেয়ে টাকা পেলে নিজের সন্তানের সামনে অন্য পুরুষের সাথে মেতে উঠত। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম পৃথিবীতে সব মেয়েরাই টাকার কাছে বিক্রি হয়ে যায়, আর আমি সেটাকে সহজ করে টাকার কাছে মেয়েদের বিক্রি করে দিই। একটা গাছে একটা ফল নষ্ট হলে যে সব ফল নষ্ট হয়, তার তো কোনো মানে নেই। সেই গাছে ভালো ফলও থাকতে পারে। তেমনি পৃথিবীতে যে সব মেয়ে এক, তেমন কিন্তু নয়। কিছু কিছু মেয়ের পায়ের নিচে জান্নাতও থাকে। হ্যাঁ, মানছি তোর মা নেশায় আসক্ত ছিল, নেশা করতে টাকার জন্য সবকিছু করত, কিন্তু এমনটা যে প্রতিটা মাই করে এমন কিন্তু কখনো না। কোনো কোনো মা তো সন্তানের মনে থাকা সত্য মিথ্যা বুঝে ফেলে। তোর কি মনে হয়েছিল গ্রাম ছেড়ে যাওয়ার পর থেকে এতদিন আমি বসে থেকে শুধু খেয়ে আসছি? আর পাগলা না, আমি অনেক দিন পর্যন্ত না ঘুমিয়ে রিয়ার খনিকে খোঁজার চেষ্টা করছিলাম। একদিন আমি জানতে পারলাম তুই এই এলাকায় থাকিস। তোর বিরুদ্ধে আমার কাছে কোনো প্রমাণ ছিল না, যার জন্য আমি আবার গ্রামে ফিরে আসছি। আমি সেদিন রিয়ার সাথে কথা বলার জন্য তার রুমে এসে রিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখি। আমি দৌড়ে সেখানে গিয়ে রিয়ার পেট থেকে চাকুটা বের করে তাকে আমার হাঁটুর ওপর উঠিয়ে নেই। রক্তাক্ত অবস্থায় রিয়াকে দেখে আমি আর ঠিক থাকতে পারিনি। তখন বাইরে থেকে সবাই চলে আসে আর আমাকে খুনি বলে অ্যারেস্ট করে নেয়। কিন্তু তুই শাকিলকে ধরলি কেমন করে? এত কিছু সে করেছে, তাকে তুই কেমন করে নত করলি? শাকিল তার সাথে থাকা লোকজনের উপর নির্ভরশীল ছিল, আর আমি তার কাছ থেকে তার সব লোকজনকে বেশি টাকা দিয়ে কিনে নিয়েছি। আর এখন তুই এদের বস? আচ্ছা, তুই যে এত বড় একটা নাটক করে যে হিরো হওয়ার চেষ্টা করছিস, সেখানে তুই এমন কি মহান কাজ করেছিস? শাকিলের জায়গাটা তুই নিয়েছিস, এটাই তো? হ্যাঁ, আমার এটাই রাস্তা। যার কোনো পরিচয় থাকে না, তাকে পরিচয় বানিয়ে নিতে হয়। তাহলে এত নাটক করার কি আছে? তুই তো নিজের পদোন্নতি করেছিস, এছাড়া গ্রামের কারো কোনো উপকার করিসনি। এতদিন শাকিল আমাদের রক্ত চুষে খেত, আর এখন থেকে তুই খাবি।
এমন সময় জোরে গুলির আওয়াজ শোনা গেল। সেখানে উপস্থিত সকলেই অনেক চমকে গেল আর রকি চুপচাপ দাঁড়িয়ে রইল। আর সবার নজর একদিকে যেতেই দেখলো দল ধরে আর্মি সেখানে প্রবেশ করছে। নীলা তো মুচকি হাসতে লাগলো, কারণ রকিকে ধরতে সোজা আর্মি আসছে আর রকি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। সবাই এসে রকির চারপাশে দাঁড়িয়ে গেল আর একসাথে সবাই স্যালিউট করলো, যেটা দেখে গ্রামের সবাই আকাশ থেকে পড়লো। নীলা তো চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মাই ডিয়ার সান, আমরা চলে আসছি। আরে রাজ্জাক স্যার, আপনারা এখানে কেন? আমরা পরিবার বিচ্ছিন্ন করি না, পরিবারকে জোড়া দেই। তুমি নিজের পরিবারকে ছেড়ে দিয়ে মিশন পূরণ করছো, তাই আমরা এসেছি তোমার আবার সব কিছু ফিরিয়ে দিতে। স্যার এসব বাদ দেন না, আমি এমনভাবেই যথেষ্ট আছি। সিক্রেটকে সিক্রেট থাকতে দেন। না রকি, এতে মানুষের মনে আমাদের জন্য ঘৃণা তৈরি হবে। এটা শুধু তোমার জন্য নয়, পুরো ডিপার্টমেন্টের জন্য। কিন্তু স্যার, প্রিয় গ্রামবাসী, আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে রিয়ার খুন রকি করে নেই, বরং সে তো ভাগ্যের খেলায় আটকে গিয়েছিল। কিন্তু আজকে এমন একটা সত্যি বলবো যেটা আপনারা কেউ জানেন না। কি এমন সত্যি যেটা আমরা জানি না? আর আপনারা একটা গুন্ডাকে কি জন্য স্যালুট করলেন? রকি কোনো খুনি, কিডন্যাপার বা কোনো অপরাধী নয়। সে দেশের একজন লিজেন্ড কমান্ড। মানে কি বলছেন আপনি? হ্যাঁ, রকি এসএসসি পরীক্ষা দেওয়ার পর আর্মিতে দাঁড়ায়। যদিও এটা তার পরিবার থেকে সাপোর্ট করতো না, কিন্তু রকির অনেক ইচ্ছা আর্মি হওয়ার। সেদিন সিলেক্টেড হয়েও যায়, তবে রকিকে সেই স্বপ্নকে পিছনে ফেলে চলে আসতে হয় পরিবারের কথা ভেবে, বাবার কথা মান্য করে। সেদিন রকি আমার নজরে এসে যায়, আর তার কয়েক বছর পর থেকেই মেয়ের কিডন্যাপ হওয়া শুরু হয়ে যায়। পুলিশ কেন প্রমাণ খুঁজে পাচ্ছিল না আর কিছু করতেও পারছিল না। এমন সময় আমি খবর পাই মিথ্যা খুনের মামলা রকি জেলে গেছে। তখন আমি রকি জেলে থেকে বের হওয়ার ব্যবস্থা করলাম। জেল থেকে বের হওয়ার পর তার সাথে আমি কথা বলে বুঝতে পারলাম ছেলেটা একদম ভিতর থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। আমি তার মনে সাহস যোগাই, বেঁচে থাকার আশা দেখাই, আর তাকে আমি আমারও আর্মিতে দাঁড় করিয়ে দিই, কারণ তখন তার এই একটা স্বপ্ন ছিল বেঁচে থাকার জন্য। পরিবার আর গ্রামবাসীর প্রতি রাগ আর জেদ দিয়ে রকি সামনে এগিয়ে যেতে থাকে, আর এক সময় কমান্ড হয়ে বেরিয়ে যায়। একটা কমান্ড হতে যে কতটা বাধা পেরিয়ে আসতে হয় সেটা কেবল তারাই জানে। আর একজন কমান্ড হতে হাজার জনকে পিছনে ফেলে সামনে থাকতে হয়। রকির রাগ আর জেদেই ছিল তার একমাত্র শক্তি, যার কারণে এতদূর সে পৌঁছে যায়। রকি? হ্যাঁ রকি, তার প্রথম মিশন হয় শাকিলের মতো ক্রিমিনালকে ধরা। এই গ্রামটা বর্ডারের পাশেই পরে, সেজন্য অন্য জায়গা থেকে মেয়ে কিডন্যাপ করে এখানে নিয়ে আসা হয় আর খুব সহজেই বর্ডার পার করা হয়। কিন্তু রকি এই গ্রামে আসতে কখনো রাজি ছিল না। তখন আমি রিয়ার খুনের কথা তাকে মনে করিয়ে দিই। সেদিন থেকে কঠোর পরিশ্রম করে কেসটা নিয়ে আর চলে আসে এই গ্রামে। এখানে এসে সেই পুরনো অবহেলা আর অপবাদের বোঝা মাথায় নিয়েও সে মিশন চালিয়ে যায়। অপরাধীকে ধরতে অপরাধী হতে হয়, এটা রকি খুব ভালো করে জানতো। আর তাই রকি অপরাধের সাথে হাত মিলিয়ে একে একে শাকিলের নেটওয়ার্ক জেনে যায়, আর তারই অস্ত্র দিয়ে তাকে ফাঁসিয়ে দেয় রকি। কিন্তু শাকিলের ডান বাম হাতকে তো তুই মেরে ফেলেছিস, কিন্তু বাকি লোকগুলো তোর দলে কি করে নিয়ে আসলি? তারা কিডন্যাপ করলেও তাদের পরিবারের জন্য তাদের মনে একটু হলেও ভয় আছে, আর এজন্য আমি তাদের সবার পরিবারকে কিডন্যাপ করে আটকে রাখি। আর তারপর তো বুঝতেই পারছিস। মানতে হবে, তোর মতো লিজেন্ড কমান্ডো আরও দরকার। রকি, তাহলে তুই কোনো অপরাধ করিসনি? না। আমি এতটা বছর তোকে বিশ্বাস করে অপেক্ষা করে গেলাম, কিন্তু তোকে কাছে পাওয়ার পর থেকে বিশ্বাসটাকে হারিয়ে ফেললাম কেন? এতে তোর কোনো দোষ নেই। তোকে দেখতেই শাকিলের পছন্দ হয়ে যায়, তার জন্য তোর পাশে চলে যায়। আর তোর মন থেকে আমাকে সরানোর জন্য শাকিল এসব করেছে। সে জানতো আমি খারাপ কাজে জড়িত, তাই কোথায় কি কাজ হবে সেটা সে জানতো, সেই জন্যই তোকে নিয়ে চলে যেত। আর এটাই আমার সন্দেহ হয়।
আমি যেখানে যাই তুই কেমন করে সেখানে পৌঁছে যাস। তারপর আমার কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। তুই তো শাকিলের হয়েই কাজ করেছিস, তবুও তাকে দেখিসনি? না, শাকিল কারোর সাথে সামনাসামনি কথা বলতো না, কারণ সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয় ছিল তার। সেজন্য কখনো ভিডিওতে, আবার কখনো অন্ধকারে। রকি, জানি আমি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না, কারণ আমি তোকে বিশ্বাস করতে পারিনি, ভুল বুঝেছি। হবু হাজবেন্ডকে পেয়ে গেছিস তো, তাই এখন এসব বলিস, কারণ তার জন্য তো তোর অনেক দয়া হয়। আহারে বাদরের বাচ্চা বাদর, তোকে আমি এই তোমরা শাকিল সহ তার দলকে অ্যারেস্ট করে নিয়ে চলো। রকি, কংগ্রাচুলেশন, তুমি মিশনে সফল হয়েছো। ছুটি কাটিয়ে তাড়াতাড়ি জয়েন দাও। ওকে স্যার। রকি, রকি এবার তার বাবার দিকে তাকালো। একবার বাবাকে ক্ষমা করবি না? রকির বাবা আর ভাই এসে রকির কাছে ক্ষমা চাইলো, যেটা দেখে রকি তাদের জড়িয়ে ধরলো। পুরো গ্রামবাসীর মুখে হাসির রেখা ফুটে উঠল। স্যার স্যার হ্যাঁ বলো নীলা। আমি শুনেছি যারা আর্মিতে থাকে তাদের নাকি অনুমতি আসলে বিয়ে করতে হয়। রকির কি সেই অনুমতি আছে? না মানে আমি বলছিলাম কি, না, তেমন অনুমতি এখনো আসেনি। ও। নীলার মন খারাপ হয়ে যাওয়া দেখে রাজ্জাক স্যার হাসতে লাগলো। আহা, আচ্ছা, আমি কথা বলে খুব তাড়াতাড়ি অনুমতির ব্যবস্থা করছি, তুমি কোনো চিন্তা করো না। এমনি কোনো চিন্তা নেই, তবে ছেলেদের নিয়ে কোনো ভরসা নেই, বিশেষ করে এই বাদরটার। কখন কোন মেয়ের পাল্লায় পড়ে যায় বলাই যাবে না। আরে না না, রকি এমন ছেলে না, সে তো তোমাকে ছোটবেলা থেকেই ভালোবাসে। জানি, কিন্তু ভয় তো থাকবেই, তাই না স্যার? হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা যাই। এ কথা বলে সেখান থেকে সবাই চলে গেল, গ্রামবাসী সবাই চলে গেল। রকি পরিবারের সাথে সে পুরনো তার বাসায় ফিরে গেল। ডিপার্টমেন্ট থেকে রকির বিয়ের অনুমতি আসলে নীলার সাথে বিয়ে শুরু হয়ে যায়। বিয়ের সমস্ত আয়োজন ডিপার্টমেন্ট থেকেই ছিল। রকি আবার তার পরিবারের সাথে হেসে খেলে দিন কাটাতে লাগে। দীর্ঘদিন ধরে রকির মা অসুস্থ থাকার পর সুস্থ হয়ে ওঠে। এই নিয়ে রকির পরিবার পরিপূর্ণ হয়ে যায়।